আজকে আপনাদের সাথে আমি জাস্ট কিছু একটু গল্প সল্প করে চলে যাবো আর কি। আপনাদের ক্লাস সামনের দিন থেকে ওয়ার্ডপ্রেস শুরু হবে। এখন আমাদের এখনো পর্যন্ত আমরা কয়টা টপিক শিখছি? একটা হচ্ছে এইচটিএমএল, এরপরে হচ্ছে সিএসএস, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, জেকুয়েরি, পিএইচপি, মাইএসকিউএল ডাটাবেস, যেটা এই কয়টা টপিক শেষ করছি। তো এই কয়টা টপিকস এর মধ্যে আমরা যখন প্রথম ক্লাসে আলোচনা করছিলাম তখন আমরা কোনটা কেন শিখবো সেটা নিয়ে ডিসকাস করছিলাম। তো সেটার প্রসঙ্গে যখন আমরা বলছিলাম যে আমরা একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন যেটাই তৈরি করি না কেন, প্রত্যেকটা জিনিসের তিনটা পার্ট থাকে। আমার কাছে কয়টা পার্ট থাকে? তিনটা পার্ট থাকে। আমি একটা ওয়েবসাইট অথবা ওয়েব অ্যাপ্লিকেশন যেটাই তৈরি করি না কেন সেটার তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস। তার আগে আমরা একটা টপিকস নিয়ে কথা বলেছিলাম যে অ্যাপ্লিকেশন দুই প্রকার হতে পারে, হয় ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন অথবা ওয়েব বেজ অ্যাপ্লিকেশন। তো সেগুলা পার্থক্যগুলো আমরা দেখছিলাম। তো ডেস্কটপ অ্যাপ্লিকেশন হোক অথবা ওয়েব বেজ অ্যাপ্লিকেশনই হোক, তার তিনটা পার্ট থাকে, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডাটাবেস। ফ্রন্ট এন্ড শেখার জন্য আমরা যেটা শিখছিলাম এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল দিয়ে কি তৈরি করা হয়? স্ট্রাকচার তৈরি করা হয়। সিএসএস দিয়ে সেটার প্রেজেন্টেশনটা সুন্দর করা হয়, আর জাভাস্ক্রিপ্ট দিয়ে তার বিহেভিয়ারটা কন্ট্রোল করা হয়। তো সেটারই প্রসঙ্গে আমরা এইচটিএমএল এর বিভিন্ন জিনিস শিখছিলাম। তো সেটার প্রসঙ্গে আমরা বলছিলাম যে এইচটিএমএল জিনিসটা আসলে কি, সেটা আমরা মোটামুটি জানার চেষ্টা করছি। আবার এইচটিএমএল আমরা বলছিলাম যে এটাকে ট্যাগ বেস মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আবার ট্যাগ জিনিসটা তাহলে কি? ঠিক আছে, আবার এইচটিএমএল শিখতে আসে আমরা বিভিন্ন জিনিসের ট্যাগের নাম শিখছি, আবার সেই ট্যাগ গুলা কিভাবে কাজ করে সেটা দেখছি। এখানে আবার ওই যে বললো সিমেন্টিক ট্যাগ কোনগুলা হতে পারে, এটাতে ভাইবাতে একটা কোশ্চেন হতে পারে যে সিমেন্টিক ট্যাগ কোনগুলা। আবার অ্যাট্রিবিউট আর স্টাইলের মধ্যে তো পার্থক্য আছে, সেটা তো আপনাকে বুঝতে হবে অ্যাট্রিবিউট জিনিসটা কি, এটা কিভাবে কাজ করে। এরকম আমরা অনেকগুলো ট্যাগ বিভিন্ন বিষয় আমরা এইচটিএমএল নিয়ে কথাবার্তা বলছিলাম। তো আপনাকে হয়তো বা এইচটিএমএল থেকে কোশ্চেন খুব বেশি করবে না, খুব বেশি করার কথা না। আপনাকে এই বিষয়গুলো থেকে খুব বেশি করবে না। আপনি যদি ডিজাইনার হিসাবে যদি ইন্টারভিউ দিতে চান, তাহলে এইচটিএমএল থেকে খুব বেশি করবে না, সিএসএস থেকে দুই একটা কোশ্চেন করতে পারে। আমরা কিন্তু এই প্রসঙ্গ নিয়ে আমি বলছিলাম যে দেখেন আমরা এখনো পর্যন্ত যা শিখছি সেটা হচ্ছে ফোর সাবজেক্ট। বাংলাদেশের পার্সপেক্টিভে এটা একটা ফোর সাবজেক্ট। আপনি মেন সাবজেক্ট হচ্ছে আপনাকে ব্যাক এন্ডের জিনিসটা শিখতে হবে। ডিজাইনার হিসেবে খুব বেশি জব অপরচুনিটি বাংলাদেশে নাই। তো তারপরে যদি আপনি ডিজাইন হিসেবে অ্যাপ্লাই করেন বা ভাইবা দেন বা নিজেকে জাজ করার চিন্তা করেন, তাহলে হয়তো এইচটিএমএল থেকে খুব বেশি আসবে না। দুই একটা HTML5 এর কিছু ট্যাগ আছে যে সেই ট্যাগ গুলো সম্পর্কে একটা জিজ্ঞেস করলে করতে পারে। বিশেষ করলে হয়তো বলবো যে HTML-টা কি, ট্যাগ জিনিসগুলো কি, এই জিনিসগুলো। এরপর আমরা সিএসএস দেখলাম। সিএসএস জিনিসটা কি করে, কোন একটা ওয়েব কন্টেন্টটা কি করে, এই স্ট্রাকচারটা বিহেভিয়ারটাকে কি করে, সুন্দর করে। তো সেই দিনের বিষয়গুলো আমরা সিএসএস বিভিন্ন বিষয় দেখার চেষ্টা করছি। এরপরে আসলো হচ্ছে বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা আমরা কেন ইউজ করতেছি? এটা তো আমরা সিএসএস দিয়েও করতে পারি। সিএসএস এর একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। সিএসএস এর এরকম রহ ফ্রেমওয়ার্ক আছে, অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, তার মধ্যে সবচেয়ে বেশি পপুলারটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এই জন্য আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করতেছি। এমন না যে সিএসএস এর ফ্রেমওয়ার্ক শুধু একটাই বুটস্ট্র্যাপ, এটা আপনারা জানেন। অনেকগুলো ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করি জনপ্রিয়তার কারণে। কেন ইউজ করি? যে একটা ওয়েবসাইটকে দ্রুত, ফাস্ট
বিল্ড করতে পারি, তৈরি করতে পারি এবং ওয়েবসাইটটাকে আমরা রেসপন্সিভ করতে পারি। এই জন্য আমরা বুটস্ট্র্যাপটা ইউজ করি। এখন সিএসএস তৈরি করতে গেলে আপনার সময় বেশি লাগবে এবং এটা রেসপন্সিভ করাটা একটু কষ্টসাধ্য। তো সেই দুইটা প্রবলেম আপনার সলভ করা পসিবল হয় বুটস্ট্র্যাপটা দিয়ে। এই জন্য আমরা বুটস্ট্র্যাপটা শিখলাম। আমরা দেখছি যে বুটস্ট্র্যাপে কাজটা করলে অনেক দ্রুত করা যায় এবং অনেক সুন্দর রেসপন্সিভ হয়। এখন বুটস্ট্র্যাপে কাজ করতে গেলে হয়তো অনেক জিনিসই আপনার হয়ে উঠবে না, তখন আপনি কি করতে হবে, ওখানে আপনাকে আবার সিএসএস ইউজ করতে হবে। আমরা যখন সিএসএস শিখছিলাম তখন আমরা জিনিস কথা বলছিলাম যে এখানে সিএসএস তিন ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে ইন্টারনাল, ইনলাইন, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো এগুলা আমি বিভিন্ন গল্প, হিস্ট্রি, আমার বাস্তব লাইফের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করছিলাম যে ইন্টারনাল সিএসএস টা ইউজ করা, এক্সটার্নাল সিএসএস ইউজ করা এবং ইনলাইন সিএসএস ইউজ করা। ইনলাইন সিএসএস টা ইউজ করা খুব বেশি ভালো পদ্ধতি না, এটা গুড প্র্যাকটিস না। যত বেশি এক্সটার্নাল বা ইনলাইন সিএসএস ইউজ করা যায়, ইনলাইন সিএসএস টাও দরকার নাই। যদি আপনি কম সংখ্যক সিএসএস ইউজ করেন তাহলে আপনি ইনলাইন মানে ইন্টারনাল করতে পারেন। যদি সিএসএস বেশি লেখার প্রয়োজন হয় তখন আপনি এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন। আপনি যদি প্রায়োরিটি করার চিন্তা করেন, সাপোজ আপনি একই সিএসএস আপনি ইনলাইনে লিখছেন, সেটাই আপনি ইন্টারনাল লিখছেন, সেই সিএসএস টা আপনি এক্সটার্নাল লিখছেন, তাহলে কোনটার প্রায়োরিটি আগে দিবে, সে কোনটাকে আগে রান করবে? সে কিন্তু ইনলাইনেরটা আগে রান করবে, কারণ সেটা লাইনের মধ্যে লেখা আছে। এরপরে কোনটা করবে? ইন্টারনাল, এরপরে হচ্ছে এক্সটার্নাল। সো গুরুত্বের দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন যে ইনলাইন যেটা লিখবেন সেটা সবচেয়ে বেশি আগে প্রায়োরিটি পাবে। এই বিষয়গুলো আমরা বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলছিলাম। এখন এরপরে সিএসএস দিয়ে আমরা সুন্দর মতো ডিজাইন, আমরা অনেকগুলো অ্যাসাইনমেন্ট আপনাদের কাছ থেকে নেওয়া হয়েছে, আপনারা নিজেরা সুন্দর সুন্দর ডিজাইন করছেন। তো সুন্দর সুন্দর ডিজাইন করাতে যেটা হয়, এটা ডিজাইন হয়ে গেল, এরপরে আমাদের আর একটা পার্ট সেটা ছিল জাভাস্ক্রিপ্ট, যেটা কি করি আমরা এই যে পুরো ওয়েবসাইটটাকে কি করতে পারি, ওয়েব কন্টেন্ট, এগুলোকে আমরা বলি হচ্ছে ওয়েব কন্টেন্ট। এই ওয়েব কন্টেন্টের ব্যবহার, যেটাকে বলা হচ্ছে বিহেভিয়ার, এই বিহেভিয়ারটা কি করতে পারি আমরা হচ্ছে কন্ট্রোল করতে পারি। বিহেভিয়ার গুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। আমরা একটা ওয়েবসাইটে যাওয়ার পর থেকে মাউস নিয়ে যা কিছুই করি না কেন, সাপোজ মাউস আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, যা কিছুই করি না কেন, অথবা এখানে ক্লিক করলাম, যা কিছুই করি না কেন সেগুলোকে আমরা ওয়েব কন্টেন্টে বিহেভিয়ার কন্ট্রোল করতে পারি। সবগুলো আমরা কন্ট্রোল করতে পারি। আপনি একজন ক্লায়েন্ট, আপনি হচ্ছে ক্লায়েন্ট, আমি এখানে ওয়েবসাইটে এসে যা কিছুই করি না কেন সবগুলোকে আমি চাইলেই কন্ট্রোল করতে পারি। এরকম বিভিন্ন কাজের জন্য আরো ইন্টারেক্টিভ, একটা ওয়েবসাইটকে ইন্টারেক্টিভ করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্ট এত একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, এত ছোট একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, যেটা আসলে ওয়েবসাইটে এখন ম্যাক্সিমাম ওয়েবসাইটে ইউজ হচ্ছে। ঠিক আছে? তো কারণ এটা কি করে, লোডিং টাইমটা নেয় না। আপনি যদি দেখবেন যে আমরা দেখছিলাম যে আপনি কোথায় যেন ইউটিউবে ঢুকে দেখবেন যে ওখানে আপনি যদি জাভাস্ক্রিপ্টটা বন্ধ করে দেন, সাপোজ আমি ইউটিউবে ঢুকলাম, ইউটিউব থেকে যদি আপনি জাভাস্ক্রিপ্টটা কোনোভাবে বন্ধ করে দেন তাহলে দেখবেন যে কিছুই আসবে না। তার মানে বড় বড় অ্যাপ্লিকেশন গুলা দেখবেন সবচেয়ে বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ হয়ে থাকে। একটা ওয়েবসাইটে যত বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ করবেন, সেই ওয়েবসাইট তত বেশি কি হবে, তত বেশি ইন্টারেক্টিভ হবে, তত বেশি পাওয়ারফুল। আপনারা দেখবেন যে ফেসবুক যেটা আপনারা ইউজ করেন, ফেসবুকে কি হয় যে আপনি একটা লাইক দিচ্ছেন, আপনি একটা লাইক দিচ্ছেন, তো এই লাইকটা দেওয়ার সাথে সাথে কি করতেছে, সে একটা রেসপন্স করতেছে। একটা লাইক দেওয়ার সাথে সাথে সে রেসপন্স করতেছে। এই জন্যই আপনি দেখবেন যে যেই কাজটা দ্রুত হয়, যেই কাজটা দ্রুত হয়, আমরা দেখেন ভালো কাজ বা নামাজ বন্দেগী এইসব কেন মানুষের আগ্রহ কম, কারণ নামাজ বন্দেগী করলে জান্নাতে হয়তো ভালো একটা ফল পাওয়া যাবে, কিন্তু সেটা অনেকদিন পরে পাওয়া যাবে, এই জন্য মানুষের আগ্রহটা কম থাকে। যেটা তাৎক্ষণিক কোন একটা রেজাল্ট পাওয়া যায়, যেমন আপনারা এতদিন পর্যন্ত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতেছেন, যদি এটা তাৎক্ষণিক একটা রেজাল্ট থাকতো যে আপনি 3 মাস পর পরই টাকা ইনকাম করা শুরু করে দিচ্ছেন, তাহলে অথবা 2 মাস পর পরই টাকা ইনকাম করা শুরু করছেন, তখন দেখতেন যে এখানে 30 জন না থেকে এখানে 100 জন থাকতো। কারণ যে কোনো মানুষ বা যাই সবাই কি করে, তাৎক্ষণিক একটা রেজাল্ট চায়।
যেটাতে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় সেটাতে মানুষের ইন্টারেস্ট বেশি থাকে। বুঝতে পেরেছেন? এটা সকল ক্ষেত্রে মানুষ আসলে পিছনে লেগে থাকাতে অতটা আসলে আগ্রহ প্রকাশ করে না। যেমন আপনার যখন একটা ইরোর প্রবলেমে পড়তেছেন, সেই প্রবলেমটা তাৎক্ষণিক যদি সলভ হয়ে যায় তাহলে আপনার ভালো লাগে। যদি ইরোর সলভটা করতে সময় বেশি লাগে তাহলে আপনি দেখবেন যে আর ভালো লাগতেছে না, ওটা ছেড়ে আপনি চলে যাচ্ছেন। কিন্তু যদি আপনি আসলেই সাকসেস হতে চান, ওই সেক্টরে শাইন করতে চান, তাহলে আপনি আপনার এই কাজটা করতে যত সময় বেশি লাগবে তত আপনার সাকসেস হওয়ার পসিবিলিটি তত বেশি থাকবে। মানে একটা জিনিস যত বেশি সময় ধরে দেখবেন, যত বেশি অ্যানালাইসিস করবেন, ওটাতে আপনার মনে বেশি থাকবে, ওটার প্রতি আপনার জ্ঞান তত বেশি হবে। সেদিন একটা ব্লগে দেখলাম যে একটা মানুষকে কোনো একটা স্পেসিফিক টপিকসে এক্সপার্ট, মানে ওই হাই লেভেলের এক্সপার্ট বলা হয় তখন যখন ওই ব্যক্তিটা ওই স্পেসিফিক টপিকসে 10,000 ঘন্টা স্টাডি করে। 10,000 ঘন্টা স্টাডি করে। এটা হচ্ছে ওনারা স্টাডি করে পাইছে যে একটা মানুষ যদি কোনো একটা স্পেসিফিক টপিকসে পাণ্ডিত্য অর্জন করতে চায়, মানে অনেক জ্ঞান অর্জন করতে চায়, তখন তাকে মোটামুটি একটা ধরা হয়েছে যে 10,000 ঘন্টা স্টাডি করলে সেই সাবজেক্টে সে ভালো জ্ঞান অর্জন করতে পারে। মানে জ্ঞান অর্জন করার শেষ সীমা পর্যন্ত যেটা বলা হচ্ছে সেরকম একটা লেভেল করতে পারে। সো আপনাদেরকে ধৈর্য থাকতে হবে। আপনি আজকে মনে করলেন যে আমার কোর্স শেষ হয়ে গেছে, আমি টাকা ইনকাম করতে পারতেছি না, হতাশ হয়ে গেলেন, এটা করা যাবে না আসলে। যদি আপনি লং টাইম সাস্টেইন করতে চান, মার্কেট প্লেসে দেখবেন ইভিলি একটা টপ ব্র্যান্ড, বাংলাদেশে এখনো পর্যন্ত এত দ্রুত কোনো ব্র্যান্ড ভ্যালু হয় নাই যেটা ইভিলি করছে। মানে যেই জিনিসটা যত বেশি দ্রুত করে সেই জিনিসটা তত তাড়াতাড়ি ভেঙে যায়, আর যেই জিনিসটা শুরু করতে সময় নেয়, ভিতটা স্ট্রং থাকে, সেই জিনিসটা শেষ হতেও সময় লাগে। তো আপনি যদি দ্রুত এটাতে মনে করেন যে আমি দ্রুত কিছু একটা করে ফেলাবো, শর্টকাট পদ্ধতি অবলম্বন করেন, তাহলে আপনি দ্রুতই ফুরে যাবেন। ঠিক আছে? তো ওয়েবসাইটটা ব্যাপারটা হচ্ছে এইরকম। যেমন আমরা এই দেখেন এখানে আসছে হচ্ছে ইউটিউবে। ঠিক আছে, ইউটিউবে দেখবেন এখানে এই যে ডিসেবল জাভাস্ক্রিপ্ট, এটা যদি আপনি ক্লিক করেন, দেখবেন এখন যদি একটা রিলোড দেন, দেখবেন এগুলো ভিডিও কিছু আপনি দেখতে পারবেন না। দেখেন এখন কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না, সবগুলো অন্ধকার। তার মানে এটা কতটা জাভাস্ক্রিপ্টের সাথে ইন্টারেক্টিভ করা আছে। ঠিক আছে, যেই সাইট গুলা মানুষ সবচেয়ে বেশি বেশি ভিজিট করে, সেই সাইট গুলা যদি বেশি ফাস্টার যদি না হয় তাহলে মানুষ বেশিক্ষণ থাকবে না। তাহলে মানুষ ওই সাইটে বেশিক্ষণ স্টেবল করবে না। আর মানুষকে যদি আপনি বেশিক্ষণ স্টেবল করাতে না পারেন, তাহলে আলটিমেটলি আপনার গোল বা সাকসেস হতে পারবে না। তো সেটা সাইটের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন সাইটে জাভাস্ক্রিপ্টটা বেশি বেশি ইউজ করবেন। ঠিক আছে, যে সাইটে ট্রাফিক বেশি আসবে সেই রকম সাইটে আপনাকে বেশি বেশি জাভাস্ক্রিপ্ট ইউজ করতে হবে। কারণ জাভাস্ক্রিপ্ট কি করে না, কোন একটা রিকোয়েস্ট পাঠাইলে সেই রিকোয়েস্টটার জন্য সে সার্ভারে গিয়ে পারমিশন নিয়ে আসে, এই ইউআরএলটা লোড করার প্রয়োজন হয় না, সে দ্রুত একটা রেসপন্স দেয়, মানে রেসপন্স করে। তো এই হচ্ছে এই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট শিখলাম। এখন জাভাস্ক্রিপ্ট শেখার পরপরই আমরা দেখলাম যে jQuery শিখতেছিলাম, অ্যাজ বুটস্ট্র্যাপ। জাভাস্ক্রিপ্টটা কি করতেছে যে আমরা কোর জিনিসটা বুঝতে পারতেছি, সেটারই একটা লাইব্রেরি বা একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন, যেটা আমরা jQuery তে পাচ্ছি, অ্যাজ বুটস্ট্র্যাপ, যেটা দ্রুত আমরা কাজ করতে পারি। ঠিক আছে, সেই জন্য আমরা jQuery টা ইউজ করতে পারতেছি। এছাড়াও jQuery আমরা প্লাগইনস দেখি নাই, তবে আপনারা jQuery প্লাগইনস গুলো একটু দেখে নিতে পারেন। এটা আমরা যদিও কোর্স শিখাই নাই। কেন শিখাই নাই? আসলে এই জিনিসগুলো শিখানোর কিছু নাই। আপনি যদি jQuery প্লাগইন এখানে লিখে সার্চ করেন, দেখবেন যে অনেকগুলা আপনি প্লাগইনস পাবেন, jQuery প্লাগইনস। ঠিক আছে, লিস্ট যদি আপনি দেন, দেখবেন বিভিন্ন সাইটে গেলে আপনি jQuery অনেক প্লাগইনস পাবেন, যে কাজগুলোকে অনেক সহজে ইন্টারেক্টিভ ডিজাইন গুলা, মানে অনেক কিছু করা যায়। ঠিক আছে, এই যে jQuery প্লাগইনস গুলো অনেক সুন্দর সুন্দর প্লাগইনস দেওয়া আছে, যে কাজগুলা আপনি অনেক কাজ ইজিলি করতে পারবেন। এসব প্লাগইনস ইউজ করার জন্য তেমন কিছু আসলে ইউজ করতে হয় না। আপনি কোন একটা প্লাগইনস যদি আপনি ইউজ করতে চান,
আপনি সেই প্লাগইনস এর ভিতরে ঢুকবেন, সেই প্লাগইনস এর ভিতরে ঢুকলে তারা কিছু নির্দিষ্ট কি করে দিবে, তারা নির্দিষ্ট কিছু টাস্ক বলে দেবে যে তুমি এটা 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 করো, সেই শুধু শুধু কপি কপি করে 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 বসাই দিবেন। এগুলো তো আসলে শেখার কিছু থাকে না। আসলে আমরা কোর জিনিসগুলো শেখানোর চেষ্টা করছি এবং বোঝার চেষ্টা করছি, ঠিক আছে? তো সেই জায়গা থেকে যেমন এই যে কাউন্ট ডাউন হয়, 1 2 3 4 করে কাউন্ট ডাউন হয়, ঠিক আছে? দেখবেন যে ওইরকম কাউন্ট, এই যে কাউন্টিং আপ উইথ কাউন্ট, এটা প্লাগইন দেখবেন এরকম ক্লিক করলে এখানে কাউন্ট ডাউন করার জন্য অনেক সহজ আসলে প্লাগইনস আছে, ঠিক আছে? যেটা অনেক সহজে আপনি কাউন্ট ডাউন করতে পারবেন। এটা কি করা যায়, এটাতে আপনি ডেমোতে দেখতে পারেন, এটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করলে কিছু ফাইল দিবে, সেই ফাইলগুলোতে আপনি কাজ করতে পারেন। এই জিনিসগুলো দেখবেন যে কাউন্ট ডাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে? কাউন্ট ডাউন হয়ে যাচ্ছে, তেমন কিছু আসলে জিনিসগুলোর ভিতরে নাই। আপনি ফাইলগুলো ডাউনলোড করে দেখেন, এগুলোর মধ্যে তেমন কিছু যে ব্যাপারটা থাকে ব্যাপারটা তা না। তবে কোডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোডের ভিতরে কি আছে আর কি নাই, ঠিক আছে? তো যেগুলি প্লাগইনস গুলো একটু দেখে রাখেন, যেটা প্রয়োজনীয় মনে হবে একটু দেখে রাখেন, যেগুলি প্লাগইনসটা ইম্পর্টেন্ট আপনার ওয়েবসাইটে ডিজাইনের ক্ষেত্রে দ্রুত একটা কাজ করতে পারবেন। কোন একটা কাজ যেটা আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে অনেক সময় লাগবে, অনেক কোড লিখতে হবে, সেই জিনিসটা আপনি প্লাগইনস দিয়ে যেটা দ্রুত একটা করতে পারবেন। আমরা যখন এই যে সামনে তো আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাচ্ছেন, ওয়ার্ডপ্রেস শিখতেছেন, ওয়ার্ডপ্রেস শিখতে গেলে এই প্লাগইনস কথাটা দেখবেন যে খুব পপুলার একটা জিনিস। আপনারা দেখছেন যে আমরা যখন পিএইচপি তে কাজ করলাম, পিএইচপি তে একটা ফর্ম ডিজাইন করলাম, সেই ফর্মটা ডাটাবেসের সাথে কানেক্ট করলাম, ডাটাবেসের সাথে কানেক্ট করার পরে আবার আমরা ডাটাটা ইনসার্ট করলাম। এই যে একটা ফাংশনালিটি, এই একটা ফাংশনালিটি আপনি যদি একটা প্লাগইন কি করেন, আপনার ওয়ার্ডপ্রেসে ইনস্টল করেন, তাহলে দেখবেন ওই একটা প্লাগইনস এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, ওই ফর্মটা ডিজাইন সহকারে, ওই ফর্মের ডিজাইন সহকারে আপনি ডাটা ইনসার্ট করতে পারতেছেন। শুধু একটা প্লাগইন আপনি ইনস্টল করবেন, তাহলেই এটা কিন্তু আপনি করতে পারবেন। তো তেমনি ভাবে যদি আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো একটা ফাংশনালিটি প্রয়োজন হয়, যেটা বলতেছে আমরা হচ্ছে কাউন্ট ডাউন, এরকম 1 2 3 কাউন্ট করবে, তো সেটার জন্য আপনি মনে করেন যে এরকম একটা প্লাগইন ডাউনলোড করবেন। ডাউনলোড করলে এখানে অনেকগুলো ফাইল থাকবে, এটার মধ্যে যে ডক্স যাবেন, ডক্স থেকে না হলে এই যে আপনি এখানে ডিক্স, এগুলাতে যে index.js যেখানে জাভাস্ক্রিপ্টে কিছু ফাইল দেওয়া আছে, এই ফাইলগুলো আপনি একটু ওপেন করে দেখলে, কোডগুলো দেখলে বুঝতে পারবেন যে কোডগুলোর ভিতরে কি দেওয়া আছে। এখানে অনেকগুলো ফাইল দেওয়া আছে, সবগুলো প্রয়োজন হবে না। আপনি এই যে ডিস্কে এটাতে গেলে আপনি সবগুলো বুঝতে পারবেন যে কি কি জিনিস আপনাকে ইনক্লুড করতে হবে। ওই যে আমরা যখন সিএসএস ইউজ করছিলাম অথবা বুটস্ট্র্যাপ ইউজ করছিলাম, তো বুটস্ট্র্যাপটাকে ধরে নেন একটা কি প্লাগইনস, বুটস্ট্র্যাপটা হচ্ছে একটা প্লাগইনস। তো বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করার জন্য আপনাকে কি করা লাগতো, ওই বুটস্ট্র্যাপের সিডিএনটা অথবা ডাউনলোড করে নিয়ে আসা লাগতো আপনার প্রজেক্টে, তারপরে আপনি এই বুটস্ট্র্যাপের ওই ক্লাসগুলো কাজ করতেন। তেমনি ভাবে কোন একটা প্লাগইনস যদি আপনি ইউজ করতে চান, তার আগেও প্লাগইনসটা ডাউনলোড করে অথবা প্লাগইনসের সিডিএনটা আপনার কি করতে হবে, আপনার প্রজেক্টে আনতে হবে। তারপরে আপনি ক্লাসগুলা বলে দিলেই সেটা অটোমেটিক্যালি প্লাগইনসের যা কাজ সেটা সে করে দেবে। বুঝতে পেরেছেন না? এই যে দেখেন এখানে বলে দেওয়া আছে কাউন্ট ডাউন, একটা দেখেন নরমালি কি করে দেওয়া আছে এখানে। আপনি প্রথমত এই লাইব্রেরিটা বা এই প্লাগইনসটা আপনার ইনস্টল করতে হবে, ঠিক আছে? হয় আপনি সিডিএন দিয়ে ইনস্টল করবেন অথবা কি করতে পারবেন, যে npm install countdown to save, এই কোডটা যদি আপনি কমান্ড লাইন দিয়ে, যেটা আমরা হচ্ছে গিট যখন শিখছিলাম, গিট গিট নিয়ে যখন কাজ করছিলাম, তখন দেখছিলাম যে গিট আমরা কমান্ড লাইন দিয়ে কাজ করতেছিলাম। তো আপনি যদি আপনার প্রজেক্টের মধ্যে কমান্ড লাইন, প্রজেক্টের মধ্যে সাপোজ ফর এক্সাম্পল আপনার প্রজেক্টটা আছে হচ্ছে এই SHF, এই ফোল্ডারের ভিতরে এই জায়গাতে ব্যাচ 4 মনে করেন ধরলাম হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ, এটা হচ্ছে আপনার প্রজেক্ট, ঠিক আছে? এই প্রজেক্টের মধ্যে আপনি এটা ডাউনলোড করবেন। এখানে আপনি কি করতে পারেন, রাইট ক্লিক করতে পারেন, রাইট ক্লিক করে এখানে আপনি এই যে গিট ব্যাশ মানে কমান্ড লাইনটা একটা নিয়ে আসলেই হবে। কমান্ড লাইন কন্ট্রোল শিট ক্লিক করবেন, ওপেন পাওয়ারশেল উইন্ডোজ হিয়ার, মানে যে কোনো একটা কমান্ড লাইন এখানে নিয়ে আসলেও হবে। অথবা আপনি এখানে ক্লিক করেন, এখানে আপনি লেখেন সিএমডি, সিএমডি যদি আপনি লিখেন এখানে একটা কমান্ড লাইন চলে আসতেছে, এবং এই কমান্ডটা কোথায় আছে, SHF batch 4 bootstrap, এটার মধ্যে কমান্ড লাইনটা চলে আসে। আপনি এখন যদি এই জায়গা থেকে যদি আপনার এই কমান্ড লাইনটা দেন তাহলে হবে, হবে না, এটা দিলে হবে না। কারণটা হচ্ছে এই যে npm,
এই জিনিসটা সে পাবে না। ঠিক আছে, আপনি ইন্টার দেন, দেখেন কি বলে আমার প্রজেক্টে পাবে, কিন্তু আপনার ওই জায়গাতে পাবে না হয়তো, কারণ আপনার প্রজেক্টে আপনার কম্পিউটারে npm ইনস্টল করা থাকতে হবে। npm টা তাহলে কি? npm হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার, মানে ডিপেন্ডেন্সি ম্যানেজার। আপনি একটা লাইব্রেরি, এটা একটা লাইব্রেরি, একটা প্যাকেজ, এই প্যাকেজটা আপনার কম্পিউটারে আপনার প্রজেক্টের মধ্যে ইনস্টল করতে যাচ্ছেন। তো ইনস্টলটা করবেন কারো মাধ্যমে আসলে করতে হবে, আপনি নিজের হাত দিয়ে ইনস্টল করতে পারবেন না, কারো একটা মাধ্যম দিয়ে সেটা ইনস্টল করতে হবে। সেই মাধ্যমটা হচ্ছে npm, নোড প্যাকেজ ম্যানেজার। ওই প্যাকেজটাকে ম্যানেজ করবে, এই একটা প্যাকেজ কাউন্টডাউন, এটা একটা প্যাকেজ, সেই প্যাকেজটাকে ম্যানেজ করার জন্য আমরা npm করতে হয়। দেখেন তাহলে আমরা কি করলাম, npm লেখা আছে, এরপর লেখা আছে ইনস্টল, মানে আমি ইনস্টল করব, কি ইনস্টল করব, কাউন্টডাউন এই নামে এই জিনিসটাকে ইনস্টল করে সেভ করব। তাহলে দেখেন এটা ইনস্টল হয়ে গেল। আপনার প্রজেক্টে দেখবেন অটোমেটিক্যালি এই যে নোট মডিউল, এই নোট মডিউলটা কেন আসছে, বিকজ অফ আপনি ইনস্টল করছেন npm এটার মাধ্যমে, এই জন্য এই npm এর এই নোট মডিউলস, এটা এই ফোল্ডারটা তৈরি হয়েছে। এখন এই ফোল্ডারের ভিতরে এখানে একটা দেখেন package.log.json এইরকম একটা ফাইলও তৈরি হয়ে গেছে, এবং এই নোট মডিউলের মধ্যে অনেকগুলা এই যে কাউন্টডাউন নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। এই কাউন্টডাউনের মধ্যে আবার দেখেন ওই যে ডাউনলোড করলে যে জিনিসগুলো পাওয়া যায় সেই জিনিসগুলো এখানে তৈরি হয়েছে। এখান থেকে আপনি ডিস্কটে আসেন, ডিস্কটে আসার পর দেখবেন যে index.js নামে একটা ফাইল আছে। এই ফাইলটাকে যদি আপনি একটু ওপেন করে দেখেন কিছু আছে কিনা একটু দেখেন, ওপেন ওপেন উইথ নোটপ্যাড। এই যে ওপেন উইথ নোটপ্যাড, এখানে একটা কি তৈরি করে দেওয়া আছে দেখেন, এখানে ফাংশন তৈরি করে দেওয়া আছে, যেটা আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন গুলো, সেই ফাংশনই একটা ফাংশন তৈরি করে দেওয়া আছে, সেই ফাংশনটা এখানে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটা আসলে কল হবে। ঠিক আছে, তো এই জিনিসটা একটু দেখে নিন, খুব কঠিন কোনো কাজ না, যার একটাকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। তো এটা দেখেন কি করছে, এটা আপনি ইনস্টল, এটা ইউজ কিভাবে করতে হবে একটু দেখেন, ইউজটা কিভাবে করতে হবে। এখানে প্রথমে কি করতে বলছে এরা, যে প্রথমে আপনাকে এটা ইনস্টল করতে হবে, অথবা আপনি এটা কি করতে পারেন, ডাউনলোড করতে পারেন। করার পরে এই যে কোডগুলা দেখতে পাচ্ছেন, এই কোডগুলা কিসের কোড, HTML এর কোড, যেখানে আপনি এটা এই যে কাউন্টডাউনটা হচ্ছে, এটা তো একটা HTML স্ট্রাকচার, এই জিনিসগুলো কিসের স্ট্রাকচার, HTML এর স্ট্রাকচার। তো সেই স্ট্রাকচারটাই হচ্ছে এই স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা হচ্ছে স্পেন ট্যাগ। স্পেন ট্যাগের নামের আগে শোনেন নাই? শুনছেন? স্পেন ট্যাগ, স্পেন ট্যাগের মধ্যে এখানে একটা ক্লাস দিছে, ক্লাস, যেটা আমরা সিএসএস এ ক্লাস ইউজ করতাম, ক্লাসটার নাম কি, কাউন্টার। ক্লাসটার নামটা কি, কাউন্টার। তার মানে এই যে নামটা দিয়ে রাখছে, এই নামটা ইম্পর্টেন্ট, এই নামটা অবশ্যই কোথাও না কোথাও ধরে রাখছে। কোথায় ধরছে, এই যে এইখানে ধরছে, এটা একটা মেথড। কি করছে, কাউন্টার আপ, কাউন্টার আপ একটা মেথড। এই মেথডটা কিন্তু আপনি তৈরি করেন নাই, এটা এই যে প্লাগইনসটা মানে লাইব্রেরিটা ইনস্টল করছেন সেই তারা হচ্ছে এই কাউন্টার আপ, মানে কি করছে, কাউন্টার আপ ডকুমেন্ট ডট কুয়েরি সিলেক্টর, কুয়েরি সিলেক্ট করবে, কি করবে, ডট কাউন্টার, কোন কাউন্টারটা, এই যে কাউন্টারটা, ডট মানে কেন, ক্লাস, এই যে ক্লাস, এরপরে এই হলো কাউন্টার, এই নামটা, এই নামটা। আপনি যদি এখানে নাম চেঞ্জ করে দেন তাহলে এখানে নামটা চেঞ্জ করে দিতে হবে। এরপর একটা মেথড কল করছে, এরপর ডিউরেশন দিছে, ডিউরেশন দিছে 1000 মিলি সেকেন্ড, এবং ডিলে হচ্ছে 16 সেকেন্ড। ঠিক আছে, এইরকম এই এতটুকু লিখলে কি করবে, যদি আর এটা সরি, এই যে দেখেন এখানেও দেওয়া আছে। ঠিক আছে, ওই যে আমরা ক্লাস করছি দেখে বুঝবেন না, এখানে দেখেন। তাহলে আপনার প্রথমে কি করা লাগতেছে, এটা ইনস্টল করা লাগতেছে। ইনস্টল করার পরে আপনি এই HTML ফাইলের মধ্যে এই কোডগুলা যদি আপনি লিখে দেন, মানে এই যে এই লাইনগুলা 1234, এই জিনিসটাই কিন্তু শুরু করতেছে 1234। এখানে যে ভ্যালুগুলা দেওয়া আছে, এখানে যে ভ্যালুগুলা দেওয়া আছে সেই ভ্যালুগুলাই কিন্তু 0 থেকে কাউন্টডাউন হতে হতে এই পর্যন্ত কাউন্টডাউন করে। মানে এখানে যে ভ্যালুগুলা দিয়ে রাখবেন সেই ভ্যালুগুলা কাউন্টডাউন হবে। আপনি এখন বলতে চাচ্ছেন যে এই ভ্যালুগুলা কি হয়, এই ভ্যালুগুলো তো ফিক্সড থাকে না, ডাইনামিক্যালি হয়। সো ডাইনামিক্যালি করার জন্য সেটা আপনি পিএসপি তে অন্য বা কোনো কিছু ইউজ করতে পারেন, বাট আপাতত এটা এখানে একটা ভ্যালু দিবেন, যে ভ্যালুটা কাউন্ট ডাউন করে করে এত পর্যন্ত আসবে। তো যেই ভ্যালুগুলোকে আপনি কাউন্ট ডাউন করতে পারতেন সেটার মধ্যে একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম কাউন্টার, সেই ধরলাম হচ্ছে কাউন্টার। তার আগে আপনি যে এটা ইনস্টল করলেন, এটা যে আপনি ইনস্টল করলেন
সেটা তো আপনি একটা এইচটিএমএল এর ফাইল ইউজ করতেন, সেই ফাইলের মধ্যে এটা ইম্পোর্ট করতে হবে। এটা আপনি ইম্পোর্ট করতে হবে, এই লাইনটা ওই ফাইলের উপরে কোথাও একটা দিতে হবে। এই লাইনটা কপি করে ওই এইচটিএমএল ফাইলের উপরে এটা আপনাকে দিতে হবে। তারপরে আপনি এই কোডটুকু আপনাকে লিখতে হবে, তাহলে সেটা কাজ করবে। এখন এটা বাদ গেল, এটা তো আপনি ইনস্টল করে আপনি হয়তো কাজ করবেন না, এটা বড় বড় প্রজেক্টে ভাবে কাজ করতে হয়। যেমন আমরা জাভায় ওই যে লারাভেল প্রজেক্ট বা বড় বড় যখন প্রজেক্টে কাজ করি তখন আমরা এগুলো ইউজ করি, কিন্তু আপনি তো এখন ওই npm বোঝেন না, তো আপনি কিভাবে করবেন? এখানে দেখেন, এখানে বিভিন্ন বিষয় বলে দেওয়া আছে, তার মধ্যে এখানে একটা দেওয়া আছে। তো আপনি কি করতে পারেন, এই যে ওয়েব পয়েন্ট মেইন ডট জেএস, তার মানে এইরকম নামে অবশ্য করে একটা ফাইল থাকতে পারে। এখানে একটা সিডিএল সম্ভবত নিয়ে আসতে, এই যে ওয়েব টেক না কোনটা যেন কি দেওয়া আছে, ওয়েব পয়েন্টস মেইন ডট জেএস, ওয়েব পয়েন্টস মেইন ডট জেএস এখানে তো নাই। ইন্ডেক্স ডট জেএস এটা না, কোনটা যেন একটা ইউজ করতে হয়, আমার ভুলে গেছে যদিও মনে নাই। এরকম একটা স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা ইউজ করতে হয়। কোন স্ক্রিপ্ট এটা আমি বলে দেই। মনে করেন যে আপনি যখন বুটস্ট্র্যাপটা ইউজ করছিলেন বা ডাউনলোড করে নিয়ে আসছিলেন বা সিডিএনটা ইউজ করছিলেন, তখন আপনাকে এরকম লিংক করতে হয় না? বুটস্ট্র্যাপের সাথে লিংক করতে হয় না যদি বুটস্ট্র্যাপের ক্লাসগুলো আপনি ইউজ করতে চান? তো সেই লিংকটা হচ্ছে এই লিংকটা। এই লিংকটা মানে হচ্ছে আপনার প্রজেক্টের মধ্যে এই নামে হয়তো main.js নামে একটা ফাইল তৈরি করা আছে, যেটা আমরা কি করতাম, বুটস্ট্র্যাপটাকে ডাউনলোড করে আমাদের প্রজেক্টে রাখতাম, সেটাকে লিংক করতাম ওই style.css বা bootstrap.min.css যেটা করতাম, সেটাই হচ্ছে এরকম একটা লিংক করা। তার মানে এটা লিংক করা মানে হচ্ছে ওই ফাইলে কি হয়ে গেল, ওই ফাইলে এই লাইব্রেরিটা পেয়ে গেল। এরপরে আপনি শুধু শুধু ইউজ করবেন, জাভাস্ক্রিপ্ট একটা ব্লক নেবেন, সেই ব্লকের মধ্যে এই কোডগুলো শুধু লিখে দিবেন, এই কোডগুলো আপনি লিখে দিবেন। এই কোডগুলো আপনি লিখে দিলে সেটা অটোমেটিক্যালি কাজ করা শুরু করবে, কাউন্টার আপ। ঠিক আছে, এলিমেন্ট গুলাকে ধরতে হবে। এই যে কাউন্টার, যেটা এই কাউন্টার কোনটা, ক্লাস, এই ক্লাসের নামটা হচ্ছে এই যে এই ক্লাসের নামটা। তার মানে এটা হলো এইচটিএমএল এর কোড, আর এটা হলো জাভাস্ক্রিপ্ট এর কোডগুলো আপনাকে লিখে দিলেই সে কাজগুলো করবে। আপনি একটু একটা ভিডিও যদি দেখেন বা একটা টিউটোরিয়াল দেখেন, আপনি বুঝতে পারবেন একটা লাইব্রেরি যদি ইউজ করতে পারেন, সব পৃথিবীর সব লাইব্রেরির সিস্টেমটা একই রকম। খুব বেশি কঠিন কোনো কাজ নেই এখানে, আসলে বোঝানোর কিছু কাজ নেই, কারণ এই জিনিসগুলা, এই যে যে জিনিসগুলো ফাংশন গুলা যে তৈরি করে দেওয়া আছে, এগুলা তো আসলে যে এই লাইব্রেরিটা যে তৈরি করছে, এই লাইব্রেরিটা তো স্পেসিফিক একজন পার্সন তৈরি করছে। এটা তো এমন না যে 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 কিউরি তৈরি করছে সে এটা তৈরি করছে। আপনি চাইলে আপনিও একটা প্লাগইনস বা একটা লাইব্রেরি তৈরি করতে পারেন, সেই প্লাগইনসটা মানুষের অন্য সবাই ইউজ করবে। তো আপনি যে প্লাগইনস, তো আপনি যে প্লাগইনস বা লাইব্রেরি তৈরি করতেছেন, সেই প্লাগইনস এর তো মেথডের নাম আপনি আলাদা দিতেই পারেন, আপনি যা ইচ্ছা দেন। যেমন আমরা যখন বুটস্ট্র্যাপটা শিখছিলাম, তখন কি বুটস্ট্র্যাপের মধ্যে আমরা ওই যে সাপোজ আমি দেখাইছিলাম যে আনোয়ার ডট লিখলেও কিছু একটা দেখায়, মানে বুটস্ট্র্যাপটাকে আমরা এডিট করতে পারতাম না। তার মানে বুটস্ট্র্যাপের মধ্যে যে ক্লাসের নামগুলো দেওয়া আছে, সেটা কি করছে, যারা বুটস্ট্র্যাপ তৈরি করছে তারা হচ্ছে ওই নামগুলা দিয়ে রাখছে। তো এই লাইব্রেরিটা যারা তৈরি করছে তারা তারা কি করছে, এইরকম একটা এই যে ওয়েব পয়েন্ট নামে একটা মেথড ওরা তৈরি করছে। ঠিক আছে, তো এই হ্যান্ডেল নামে একটা মেথড ওরা তৈরি করছে, এগুলা কিন্তু আপনি তৈরি করেন নাই। ঠিক আছে, তো এই জিনিসগুলা বুঝার দরকার নেই, ওরা যেভাবে ইউজ করছে সেই জিনিসগুলো শুধু আপনি এখান থেকে ইউজ করে নিয়ে যাবেন, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তো এইরকম করে আপনি দুই একটা প্লাগইনস আপনি যে কুড়িটা দেখে নিতে পারেন, আপনার ওয়েবসাইটে খুব কাজে দিবে। কারণ এই প্লাগইনস এর এই কাউন্টডাউনে এই কাজগুলো আপনি যদি জাভাস্ক্রিপ্টে করতে চান, সেটা আপনার জন্য অনেক হ্যাসেল, অনেক কোড লিখতে হবে, যে কাজগুলো আপনি সহজেই প্লাগইনস দিয়ে করতে পারবেন। ঠিক আছে, তো এই জন্য আপনি প্লাগইনস ইউজ করেন। এরপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা ব্যাকএন্ডের কথা শিখলাম। ব্যাকএন্ডের জন্য আমরা কি করলাম, সার্ভার সাইড একটা ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা পিএইচপি শিখলাম। যেহেতু আমরা যে করি মানে জাভাস্ক্রিপ্টে কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক গুলো শিখছিলাম, কোর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিকটা শিখছিলাম, সেহেতু আমরা পিএইচপি তে গিয়ে আর ডিটেল আমরা জাভা মানে পিএইচপি টা দেখি নাই, কারণ মেথড, ইফ ইলস কন্ডিশন, হোয়াইল লুপ সবগুলা কিন্তু জাভাস্ক্রিপ্টে যা শিখছিলাম সেটাও একই রকম পিএইচপি তে। পিএইচপি তে পার্থক্য কি ছিল, জাভাস্ক্রিপ্টে যখন আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, তার আগে ডলার সাইন দিতাম, না সরি ভার দিতাম, আর সেটাই আমরা পিএইচপি তে যখন ইউজ করতেছি তখন আমরা ডলার সাইন দিচ্ছি। এই পার্থক্য, এইরকম সামান্য কিছু বেসিক পার্থক্য ছিল।
তো পিএসপি তে আমরা কি করছিলাম, একটা ফর্ম সাবমিট করে ডাটা সেভ করতেছিলাম এবং ডাটাটা তুলে নিয়ে আসতে পারতেছিলাম। ঠিক আছে, এই কাজগুলো আমরা পিএসপি তে করতেছিলাম, সেটা সার্ভার সাইডে কাজ করতেছিলাম। জাভাস্ক্রিপ্ট কি করে, আপনি যখন একটা ফর্ম সাবমিট করবেন, এখন এই ফর্মটাকে ভ্যালিডেশন করতে হয় যে ফর্মের মধ্যে যে ডাটাগুলো দিচ্ছেন সেটা কি, যেই ডাটাগুলো আপনি চাচ্ছেন সেই ডাটাগুলো দিচ্ছে কিনা। যেমন আপনি একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছেন, ইউজারের কাছ থেকে ইমেল ইনপুট নেবেন, এখন সেখানে ইমেইলের ফরম্যাট না লিখে সেখানে তার ফোন নাম্বারটা লিখছে, সেখানে তার ফোন নাম্বারটা লিখছে। কিন্তু আপনি যদি ভ্যালিডেশন করে দেন ওই জায়গাতে যে না, এখানে ইমেইলের ফরম্যাট কি হয়, something@gmail.com বা yahoo.com বা কিছু একটা .com, এটাকে ইমেইলের একটা ফরম্যাট। তো আপনি যদি এই ভ্যালিডেশনটা ফ্রন্ট এন্ডেই করতে পারেন, মানে ফ্রন্ট এন্ডে মানে কি, এই ভ্যালিডেশনটা আপনি কিন্তু ডাটাবেজেও করতে পারেন, মানে ব্যাক এন্ডেও করতে পারেন, কিন্তু এটা কিন্তু টাইম কনজিউম করবে এবং সময় লাগবে। আপনি একটা রিকোয়েস্ট পাঠালেন, সেই রিকোয়েস্টটা কোথায় যাবে, সেই রিকোয়েস্টটা ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে যাবে, ব্যাক এন্ডে গিয়ে সে চেক করে দেখবে যে আসলে এটা ইমেল অ্যাড্রেস কিনা, তারপরে চেক করে দেখার পর সে আবার ব্যাক করে পাঠিয়ে দিবে যে না, এটা ইমেল অ্যাড্রেস না। কিন্তু এই কাজটা যদি ফ্রন্ট এন্ডে হয় তাহলে কি করলো, ফ্রন্ট এন্ড থেকেই দ্রুত একটা রেসপন্স আপনাকে পাঠিয়ে দিবে যে না, এটা ইমেল অ্যাড্রেস না। এরকম ভ্যালিডেশনের কাজগুলো আপনি জাভাস্ক্রিপ্টে দ্রুত করতে পারেন এবং টাইম সাপেক্ষ হয় না। আপনাদের কাছে মনে হয় যে এখনো কিসের বা এত টাইম লাগে, ঠিক আছে। আমরা রিসেন্টলি একটা গভর্নমেন্টের একটা ই-কমার্স প্রজেক্ট করতেছে আমাদের অফিস থেকে। তো সেই প্রজেক্টটা এত বড় প্রজেক্ট, যে প্রজেক্টটা রান হতেই কয়েক সেকেন্ড সময় লাগতেছে, এটা এখনো ইউজার ইউজ করতেছে না। কারণ আমি বড় বড় প্রজেক্টের কথা বলছি, ছোট প্রজেক্ট না। যেমন আমরা যখন আপনাদের সিএসএস নিয়ে কথা বলছিলাম তখন কি বলছিলাম বলেন তো, যে ওই যে ইমেজ নিয়ে একটা ক্লাস ছিল, ইমেজ অপটিমাইজেশন। যখন আপনি ছোট পরিসরে চিন্তা করবেন তখন এই বিষয়গুলো মাথা ঘামানোর প্রয়োজন হবে না, কিন্তু যখনই এই কাজগুলো আপনি বড় পরিসরে করবেন, বড় বড় প্রজেক্টে করবেন, তখন এই ছোট ছোট বিষয়গুলা সবগুলো একত্রিত হয়ে বিশাল আকার ধারণ করে, তখন আর প্রজেক্ট নড়াচড়া করে না, তখন আপনি ঝামেলায় পড়ে যাবেন। বড় বড় প্রজেক্ট গুলাতে কিন্তু এই জিনিসগুলো ফোকাস করা হয়, ইমেজ অপটিমাইজ করা হয়, যত কম কোড লেখা যায়। যেমন আমি এক্সাম্পলটা দিছিলাম আপনাদেরকে, যে যখন আপনারা ত্রিকোণমিতি ম্যাথ করতেন, ত্রিকোণমিতি ম্যাথ আমার কনসেপ্ট অনুযায়ী ত্রিকোণমিতি ম্যাথ এটা আসলে অ্যানসারটা মিলানো খুব কঠিন কিছু না, অ্যানসারটা মিলানো যাবে, কিন্তু অ্যানসারটা মিলানোর জন্য কত সহজ পদ্ধতি আপনি অবলম্বন করতেছেন, কত সহজ সূত্র দিয়ে অ্যানসারটা মিলাচ্ছেন। ঠিক আছে, বেশি বেশি সূত্র লিখে অনেক 2 পেজ একটা ম্যাথ করে মিলালেন, এতে কি হবে না, আপনার ক্রেডিটটা এখানে নাই। ঠিক আছে, তো তেমনি ভাবে এখানে যেটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে হয়, যত বেশি আপনি কোড লিখবেন, যত বেশি কোড লিখবেন একটা কাজ করার জন্য, একটা ফাংশনের কাজ করার জন্য, একটা ফাংশনকে অ্যাক্টিভ করার জন্য, এই ফাংশন তৈরি করার জন্য, যেমন এই যে কাউন্টডাউন, এই কাউন্টডাউন এই মেথডটা করার জন্য, এটাকে ফাংশনাল করার জন্য আপনি কোড হয়তো 5 লাইনে লিখতে পারেন, আবার এই কোডটা ফাংশনাল করার জন্য আপনি কোড পিএইচপি দিয়ে হয়তো 20 লাইন লিখতে পারেন। আপনি আবার মনে করলেন যে কোড একটু বেশি লাগলে তো সমস্যা কোথায়, সমস্যা ছোট প্রজেক্টে নাই, কিন্তু বড় প্রজেক্ট গুলোতে এই যে বেশি লিখলেন 1 লাইন 2 লাইন কোড গুলা কি হয়, ব্রাউজার কি প্রত্যেকটা লাইনে কোড করে না, প্রত্যেকটা লাইনে কোড এক্সিকিউট করে না। তো প্রত্যেকটা দিনে যদি কোড ব্রাউজার পড়ে এক্সিকিউট করে, সময় তো কিছু না কিছু লাগে, কত মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড লাগে। তো তো এইরকম যদি ন্যানো সেকেন্ড গুলো বাড়তে বাড়তে অনেকগুলো ন্যানো সেকেন্ড একত্রিত হয়, তখন তো মিলি সেকেন্ড হয়ে যাবে, আবার মিলি সেকেন্ড গুলো একত্রিত হইতে হইতে এটা সেকেন্ডে পরিণত হবে। আমার কথা হচ্ছে এই ছোট ছোট জিনিসগুলো তখন বড় হয়ে যায়। আমরা যত কম কোড লিখে ভালো কাজ করা যায়, তত সাইট বেশি ফাস্টার হবে। এই জন্যই আমরা কিন্তু মেথড নিয়ে কাজ করছি, যে মেথড কি হয়, এটা আমরা একটা কোড লিখলাম সেটা আমরা বিভিন্ন জায়গাতে ইউজ করতে পারি। ঠিক আছে, এই জন্য মেথডের কনসেপ্টটা চলে আসে। যত কম কোড লিখে কাজ করা যায় তত সাইট ফাস্টার হবে, তত আপনার স্ট্যান্ডার্ড আপনাকে ডেভেলপার বলা যেতে পারে। তো এই বিষয়গুলো আমরা শিখছিলাম। তো ব্যাকএন্ডের এই কাজটা করতে গিয়ে আমরা দেখলাম যে ডাটাবেজ আমাদের দরকার, কারণ আমরা তো ডাটাটা ডাটাবেজে সেভ করবো। তো সেই জন্য আমরা ডাটাবেজ শিখলাম, ডাটাবেজের মধ্যে শিখলাম কোনটা, পিএসপি মাই অ্যাডমিন। ঠিক আছে, মাই এসকিউএল ডাটাবেসটা শিখলাম, মাই এসকিউএল ডাটাবেস শিখলাম। মাই এসকিউএল এর ডাটাবেসটা আমরা ইন্টারফেস দেখলাম, পিএসপি মাই অ্যাডমিন আমরা ঢুকতে পারি, ওখানে একটা ইন্টারফেস দেয়, সেটা নিয়ে আমরা কাজ করা দেখলাম।
এবং এই MySQL বা ডাটাবেসটা হ্যান্ডেল করার জন্য আরো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, সেটার নামটা কি SQL ল্যাঙ্গুয়েজ। SQL ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ডাটাবেসের ডাটাগুলোকে হ্যান্ডেল করতে পারি। তো সেটা আমরা একটু টুকটাক দেখার চেষ্টা করছি। তো এই হলো আমাদের ওভারঅল আসলে পড়াশোনা হয়েছে, যতদূর আমি মনে পড়ে এতগুলো পড়াশোনা হয়েছে। এখন আসলে এতটুকু পড়াশোনা দিয়ে আপনারা মোটেও স্যাটিসফাই হওয়ার কথা না, আমি নিজে পার্সোনালি স্যাটিসফাই হওয়ার কথা না, কিন্তু আমি এটা বিলিভ করি আপনাদের এই কোর্স থেকে যে আপনারা চাইলেই স্টাডি করলে এখন অন্তত এই যতগুলো টপিকস এর কথা বললাম সেই টপিকস গুলাতে যে কোনো প্রবলেমটা দিলে আপনি স্টাডি করে ওটা সলভ করতে পারবেন। এই কনফিডেন্সটা আমি মনে হয় যে আমি এটা আপনারা পারবেন, এতটুকু আমার কাছে মনে হচ্ছে। আসলে সত্যি কথা বলতে কি, আপনি কোনো কিছু এক্সপার্ট হয়ে যে আপনি জব করবেন ব্যাপারটা এরকম না। কোনো কিছু এক্সপার্ট হয়ে যে জব করতে ব্যাপারটা এরকম না। আমার প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট, সে লারাভেলে তেমন কিছু পারে না, ক্রুড অপারেশন পারে না, মানে এডিট ডিলিট আপডেট এটাও পারে না, তেমন কিছু পারে না, কিন্তু তার মধ্যে একটা কনফিডেন্স আছে যে সে চাইলে স্টাডি করে প্রবলেমগুলো সলভ করতে পারবে। সে অলরেডি একটা জায়গাতে জব শুরু করেছে এবং সে করতেছে। আমি বোঝানোর চেষ্টা করতেছি, হতাশ হবেন না। আপনার মধ্যে যদি এতটুকু কনফিডেন্স আসে যে আমাকে যে কোনো টাইপের ডিজাইনই দেওয়া হোক না কেন, আমি সেটা স্টাডি করে হলেও সেটাকে আমি ডিজাইন করতে পারবো। আবার জাভা স্ক্রিপ্টে কোন একটা প্রবলেম যদি দেওয়া হয়, তাহলে সেই প্রবলেমটা আমরা গুগল করে সেটা সলভ করতে পারবো। হ্যাঁ, যারা এক্সপার্ট তাদের লাগবে হয়তো 1 ঘন্টা, আপনার লাগবে 5 ঘন্টা, বাট সেটা আপনি পারবেন। এই কনফিডেন্সটা যদি আপনার মধ্যে আসে, তাহলে আপনার কাজে স্টার্ট করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি একটু আরো বেশি শিখবেন, আরো বেশি শিখবেন, স্যার তারপরে আমার কাজ ক্যামেরা শুরু অন হয়ে করবেন, গেছে। আপনার ক্লিয়ার যদি না। আপনারা যদি মনে করেন যে একদম ফুল একদম সবকিছু শিখে আপনি মাঠে নামবেন, তাহলে এটা অনেক লেন্দি হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। সত্যি বলতে আপনি যতক্ষণ পর্যন্ত না রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করবেন, রিয়েল কিছু কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্স পাবেন না এবং ততক্ষণ পর্যন্ত আপনার মনে হবে যে কিছুই আপনি পারতেছেন না। ঠিক আছে? তো আপনার রিয়েল লাইফে কাজ করতে হবে। এই শুধু এতটুকু কনফিডেন্স যেদিন আপনার মনে হবে যে হ্যাঁ এতটুকু কনফিডেন্স আমার কাছে আছে, যেদিন আপনার মনে হবে যে যে টপিকস গুলোর কথা বললাম, যে যে টপিকস আপনি শেষ করছেন, এই প্রত্যেকটা টপিকসে যদি মনে করেন যে আমার হ্যাঁ আমাকে কোনো কিছু দেওয়া হলে সেটা আমি করতে পারবো, হয়তো সময় বেশি লাগবে, স্টাডি করতে হবে, আমি পারবো, তাহলে আপনি কাজ শুরু করে দিতে পারেন। কিন্তু এমন মনে করেন না যে আপনি একদম পণ্ডিত হবেন তারপরে কাজ করবেন, তাহলে এটা আপনার জন্য অনেক লেন্থি হবে, এটা হবে না, সম্ভব না, আপনি কনফিডেন্স পাবেন না। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আমি দেখেন আপনাদের এই কোর্সে, এই ফাউন্ডেশনের যে কোর্সটা আমি করাচ্ছি, এই কোর্সের প্রথমে আগ পর্যন্ত আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। আমি মানে বিলিভ করতে পারি না যে আমি আসলে এতদিন পর্যন্ত এখানে স্টেবল করতে থাকতে পারবো। কিন্তু আমার মধ্যে কি কনফিডেন্স ছিল, আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি যেটা বুঝি সেটা হয়তো আমি ভালো করে এক্সপ্লেইন করতে পারবো। আরেকটা জিনিস আমার কনফিডেন্স ছিল যে আমি পারি না, সমস্যা কি, আমি নিজেই স্টাডি করব, সেটা স্টাডি করে আপনাদেরকে আমি শিখাবো। ব্যাপারটা বোঝেন নাই? এই যে একটা কনফিডেন্স ছিল, সেই কনফিডেন্স থেকে কিন্তু আমি মোটামুটি 1 বছরের কাছাকাছি সময় পর্যন্ত এখানে কিন্তু চলে আসি। সো আপনার মধ্যে সেই কনফিডেন্সটা যদি কখনো গ্রো করে, তখনই আপনি মনে করবেন যে হ্যাঁ আপনি এখন কাজ করার জন্য উপযুক্ত। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি একদম পারফেক্টলি কাজটা জেনে মার্কেটে নামবো, তাহলে আপনি ভুল করবেন। এই কাজগুলো করার দরকার নাই। আপনার শুধু মোটামুটি একটা কনফিডেন্স আসছে যে হ্যাঁ আপনি স্টাডি করতে পারবেন, তখন আপনি মার্কেট প্লেস বলেন, জবের জন্য বলেন, আপনি ইন করতে পারেন। অনেকগুলো কথা বললাম, আপনারা সবাই চুপচাপ আছেন, আপনারা আমার কথা শুনতেছেন, অলরেডি অবশ্য কমা শুরু করছে। আজকের ক্লাসটা অনেকের কাছে ইন্টারেস্টিং মনে হবে না। আজকে তো ক্লাস আসলে না, আজকে আপনাদের সাথে শেষ দিন, একটু শেষ আমার বক বক একটু শুনেই যান, আর তাছাড়া কি করবেন। আপনারা কি আছেন আমার সাথে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি আমরা মিস করি ভাই আপনার কথা। মিস করা কিছু না, আমি তো এই কথাগুলো প্রত্যেক ক্লাসে বলি, আর শুনতে শুনতে বেশি ভালো লাগে না, আসলে কোনো জিনিসই অতিরিক্ত ভালো লাগে না।
ঠিক আছে? এটা আমি যে কথাগুলো বলি এগুলো একদিন যদি শুনতে ভালো লাগে, কিন্তু প্রত্যেকদিন একই কাহিনী গল্প শুনতে ভালো লাগবে না, এটা স্বাভাবিক। কিন্তু শেষ দিন আর কি করবো একটু বলেই যাচ্ছি, কারণ বাস্তবতাটা হচ্ছে এইরকমই যে আপনি যদি মনে করেন যে আপনি একদম পণ্ডিত হয়ে যাইতে হবে, ব্যাপারটা এরকম না। আমি কিন্তু এরকম, আমার তো আমি ভাই আমি যে কথাগুলো বলি সবগুলা কথাই কি বাস্তব লাইফ থেকে বলার চেষ্টা করি, যেগুলো আমার লাইফে ঘটে গেছে। হ্যাঁ, সেই জিনিসটা আমি ওই যে রিসেন্টলি যে জবটা করতেছি এখানে আমি আপনাদেরকে বলছি যেখানে আমি অনেক কিছু পারি না, কিন্তু আমি ইন্টারভিউ যে কোশ্চেন গুলা করছে, আমাকে তো প্রথমে জব পাওয়ার জন্য আমাকে ইন্টারভিউ দিতে হবে। তো ইন্টারভিউতে কি কোশ্চেন করে, ইন্টারভিউতে কোশ্চেনটা কি হয়, তো সেই কোশ্চেন গুলো আমি যদি জানি তাহলে আমার জবটা পেয়ে গেলাম। এখন জব পাওয়ার পরে কি করবে, আপনাকে কাজ দিবে, যদি আপনাকে কাজ দেয় সেই কাজ করার জন্য সময়ও দিবে। ঠিক আছে, আপনি শিখে শিখেই করতে পারবেন, এটা নিয়ে টেনশন করা কিচ্ছু নাই। ঠিক আছে, এখন এই যে ইন্টারভিউ প্রসঙ্গ আসলাম, আমরা যদি ইন্টারভিউ নিয়ে দুই একটা কথা বলার চেষ্টা করি, তাহলে আমি অনেকগুলা ইন্টারভিউ দেই নাই আমার লাইফে, খুব বেশি ইন্টারভিউ দিছি ব্যাপারটা এরকম না। তবে ইন্টারভিউ দেওয়ার আগে কিছু ক্রাইটেরিয়া, কিছু জিনিস কমন কোশ্চেন থাকে, মানে কিছু কমন কমন সেন্স থাকতে হবে, কিছু কমন সেন্স। তার মধ্যে আপনি মনে করেন যে আপনি ইন্টারভিউয়ে একটা কল পাইছেন বা আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তো সেটার জন্য আপনার কি করতে হবে, আপনার কিছু কমন কোশ্চেনে অ্যান্সার মুখস্থ করে রাখতে হবে, একদম মুখস্থ। যদি আপনার ভাইভাটা বা ইন্টারভিউটা স্ট্যান্ডার্ড পদ্ধতিতে হয়, যদি স্ট্যান্ডার্ড পদ্ধতিতে হয় তাহলে আপনাকে কিছু কমন কোশ্চেন করবে, যদি সেটা স্ট্যান্ডার্ড হয়। আর যদি স্ট্যান্ডার্ড না হয় তাহলে তো যা ইচ্ছা তাই যে কোনো কোশ্চেন করতেই পারে। তবে আপনারা যেহেতু ফ্রেশার, আমি অনেকগুলা ইন্ডিয়ান একটা মেয়ের কথা শুনছিলাম এরকম, বা অনেকের কথা আমি জানি যে ফ্রেশারদের অ্যাপ্লাই এর ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয়। তো তারা কি করবে আসলে, আসলে আপনার সিভিটা তারা আগে দেখে। আপনি ফ্রেশার ঠিক আছে, তারপর আপনার সিভিটা তারা দেখবে। সিভিটার মধ্যে যদি আপনি আপনি এইচটিএমএল পারেন, সিএসএস পারেন, জাভাস্ক্রিপ্ট পারেন, এসব শুধু শুধু লিখে রাখেন, তাহলে আপনার ইন্টারভিউতে আপনাকে র্যান্ডমলি অনেক কোশ্চেন ধরবে। দেখেন বাস্তব কথাটা কি, আপনাকে যদি কোশ্চেন ধরে আপনাকে আমি আটকানোর চেষ্টা করি সেটা পসিবল, কিন্তু কোশ্চেন করলে আটকানো পসিবল। কারণটা হচ্ছে আপনাকে তো ওই যে বাংলাদেশের ইতিহাস বা সাধারণ জ্ঞানের কোনো কোশ্চেন করা হবে না, আপনাকে টেকনোলজিক্যাল কোশ্চেন করা হবে, এবং এই কোশ্চেনটা আপনাকে যদি সোজাসুজি কোশ্চেন করা হয় তাহলে আপনি অ্যান্সার দিতে পারবেন, কিন্তু ওই কোশ্চেনটাকে যদি একটু বাঁকায় করা হয় আপনি তো কোশ্চেনই বুঝবেন না, অ্যান্সার দিবেন নাকি। তো আপনাকে আটকানোর পদ্ধতি বিভিন্ন আছে। তো আপনি কিভাবে আপনার ওই যে ভাইবা নিবে, যে আপনাকে কল করে, তাকে আপনি কিভাবে আটকাতে পারেন অ্যাজ এ ফ্রেশার হিসাবে। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনি কিছু প্রজেক্ট করতে পারেন, আপনি কিছু প্রজেক্ট করতে পারেন। আপনি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পারেন, এইসব স্কিল শুধু লেখাটাই ইনাফ না, আপনাকে ওই স্কিলের বা প্রজেক্টের জায়গাতে কয়েকটা প্রজেক্ট কিন্তু ওখানে লিখে রাখতে হবে, যে আপনি এই প্রজেক্ট করছেন, এই প্রজেক্ট করছেন, এই এরকম দুই তিনটা প্রজেক্টের নাম লিখে রাখতে পারেন, তাহলে আপনার ইন্টারভিউতে দেওয়া আপনার জন্য ইজি হবে। কারণ যখনই আপনি প্রজেক্টের নাম লিখবেন তখন তারা কি করবে, তখন আপনার কে ওই প্রজেক্ট সম্বন্ধে জিজ্ঞেস করবে তারা কোশ্চেন। এখন ওই প্রজেক্ট সম্বন্ধে যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, তো ওই প্রজেক্টটা তো আপনি নিজেই করছেন, তার মানে ওখান থেকে যে টাইপের কোশ্চেনই করুক আপনি অ্যান্সার দিতে পারবেন। কিন্তু যদি প্রজেক্ট না থাকে তখন আপনাকে র্যান্ডমলি কোশ্চেন করবে, আপনাকে কিন্তু আটকায় ফেলাবে। তো এই জন্য যদি পসিবল হয় ভাইবার আগেই দুই একটা ডেমো কিছু প্রজেক্ট করে যান। এখন আপনি বলতে পারেন যে আমি একা একা কিভাবে প্রজেক্ট করব, তো এই জন্য আপনি আপনাদের বলছিলাম যে আপনাদের মধ্যে নিজেদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করেন। যদি তিনজন চারজন করে মনে করে তাদের সাথে একটা রিলেশন ভালো, তখন আপনারা চিন্তা করতে পারেন যে ভাই আপনারা আসেন আমরা দুই তিনজন মিলে এইরকম টাইপের একটা প্রজেক্ট করি, দুই তিনজন মিলে। তো দুই তিনজন মিলে প্রজেক্ট করেন, আর যা কিছুই করেন না কেন দুই তিনজন মিলেও যদি প্রজেক্টটা করেন তাহলে কি হবে, ওই প্রজেক্টটাতে তিনজনেরই ইনভলভমেন্ট থাকবে, তিনজনেই কিন্তু একটা প্রজেক্টকে আপনাদের নামে চালাতে পারবে। বুঝতে পারেন নাই, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইফেক্টিভ এটা যদি আপনারা জব করতে চান। এরকম যদি দুই তিনটা প্রজেক্ট আপনার গ্রুপ ওয়াইজ করে আপনার সিভিতে লিখতে পারেন, তখন আপনার ইন্টারভিউ কোশ্চেন গুলা করাটা ওনাদের জন্য কি করবে, ওরা ডিরেক্টলি আপনাকে ওই প্রজেক্টের বেসে কোশ্চেন করবে। তাহলে আপনি অ্যাজ এ ফ্রেশার হিসাবে অন্তত এই জায়গা থেকে আপনাদের কি হলো, এই জায়গা থেকে আপনারা বেঁচে গেলেন, তখন আপনি আর ফ্রেশার চিন্তা করার প্রয়োজন নাই।
কারণ আপনি যে কিছু প্রজেক্ট করছেন, ঠিক আছে, এরা প্রজেক্ট দেখবে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমি যেটা বলতে চাচ্ছিলাম কিছু কমন কোশ্চেনের কথা। কমন কোশ্চেনের কথা যদি জিজ্ঞেস করা হয়, প্রথমেই আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি আপনার সম্বন্ধে কিছু বলেন। একদম ভেরি কমন কোশ্চেন, এবং শুধু টেকনোলজিক্যাল না, যে কোনো ইন্টারভিউতে এই কোশ্চেনটা করে। তো এই কোশ্চেনে অ্যান্সার বলেন তো আপনারা কিভাবে দেন, কে একজন বলেন তো। সীমা বলেন। ভাইয়া আমি তো এখনো কোনো ইন্টারভিউ দেইনি, এই জন্য আসলে আমি কখনো আর বলিনি ঠিক ভাই। আছে, এটা একটা কমন কোশ্চেন, আপনি কিভাবে দিবেন বলেন। এটা জন্য ইন্টারভিউ দিতে হবে না, আপনি বলেন, আপনি আপনার সম্বন্ধে কিছু বলেন। আচ্ছা, আমি আমি সীমা আক্তার, আমি হচ্ছে অনার্স ফোর্থ ইয়ারে পড়ছি। আর আচ্ছা ভাইয়া, আমি না বুঝতেছি না ভাইয়া। দেখছেন, এটা কোনো কোশ্চেন, এটা কি কোনো বই খাতায় পাওয়া যায়? পাওয়া যায় না। কেউ বলতে পারবেন? সাহস করে একটু বলেন। এমন কোন জায়গায় নাই যে এই কোশ্চেনটা ধরবে না, সব জায়গাতে একটা কমন কোশ্চেন, যে আপনি আপনার সম্বন্ধে একটু বলেন। হয়তো ইংলিশে ধরতে পারে অথবা বাংলায় ধরতে পারে, সাপোজ আপনি বাংলায় বলেন, ইংলিশ বাদ দিলেন। কেউ পারবেন না? ওবায়দুল হক, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার নাম ওবায়দুল হক। আমি বর্তমানে আছি বাহরাইন এবং এখানে কাজ করতেছি ওয়্যার হাউস ইনচার্জ হিসাবে। সো আমার অ্যাকচুয়ালি কাজের যে ব্যাকগ্রাউন্ড সেটা হলো ওয়্যার হাউস নিয়ে সম্পূর্ণ, মানে মাল আচ্ছা দেখেন, আমি আসি, শিপমেন্ট ঠিক আছে, রিসিভ বুঝতে করা। পারছি। আপনারা আপনারা কি কোশ্চেনে অ্যান্সার দিবেন সেটা আমি জানি। দেখেন, আপনাদের মতো 10 জন ওখানে ইন্টারভিউ দিতে গেছে, 10 জন ওখানে ইন্টারভিউ দিতে গেছে। তো 10 জনের মধ্যে তো 10 জনকে দিবে না, দিবে হয়তো একজন বা দুইজনকে, তাই না? তো যারা 10 জন গেছে, তারা 10 জনই তো মোটামুটি জেনে শুনে গেছে। এমন না যে তারা ওয়েব ডেভেলপমেন্ট বা ওই চাকরির ব্যাপারে যোগ্যতা নাই, আর এমনি মুখ দেখার জন্য গেছে। সবারই মোটামুটি যোগ্যতা আছে, এই জন্যই গেছে। তো আপনাকে কেন নেবে? তার মানে অন্যরা যেভাবে কোশ্চেন অ্যান্সার করতেছে, তার থেকে যদি আপনি একটু স্মার্টলি কোশ্চেনে অ্যান্সার গুলো দিতে পারেন, তাহলে তাদের মধ্যে ব্যাপারটা একটু আপনাকে অন্য অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করবে। এই কোশ্চেনে অ্যান্সার অ্যাজ ইউজার সবাই একই রকম দেয়। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার বাসা এখানে, আমি এখানে পড়াশোনা করছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই কোশ্চেনে অ্যান্সারটাই যদি আপনি এভাবে দেন যে আমার বেসিক ইনফরমেশন গুলো অলরেডি আমার সিভিতে দেওয়া আছে, তো আমি এই ইনফরমেশন গুলো দিতে চাচ্ছি না, যে ইনফরমেশন গুলো সিভির মধ্যে নাই, এমন কিছু ইনফরমেশন আমি দিতে চাচ্ছি। ফর এক্সাম্পল, আমি একটা ফাউন্ডেশনের ভলেন্টিয়ার কাজ করি, এটা আমার একটা প্যাশন। এছাড়াও আমি ট্রাভেলিং করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি গান করতে ভালোবাসি, যে জিনিসগুলো আমার সিভির মধ্যে নাই। এখানে আমি এটা আপনি একটু গুছায় বলবেন, বাট আমি বলতে চাচ্ছি এই কোশ্চেনের অ্যান্সারটা আপনি ডিরেক্টলি দেওয়ার দরকার নেই। আপনার নাম যে আনোয়ার, আপনি যে মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা মানে বিএসসি কমপ্লিট করছেন, আপনার বাড়ি যে জয়পুরহাট, এটা কি সিভিতে লেখা নাই? এই জিনিসগুলো সিভিতে যদি লেখাই থাকে, তাহলে আমি রিপিট কেন করব? আমি এমন কিছু ইনপুট তাকে দেওয়ার চেষ্টা করব যে ইনপুট গুলা সিভির মধ্যে নাই। বোঝেন নাই? জি বুঝেছি ভাই, ভাইয়া। এটা গেলে 1 নাম্বার কোশ্চেন। এরপরে 2 নাম্বার কোশ্চেন, খুব কমন একটা কোশ্চেন, যে হয়তো মাঝখানের দিকে করবে, যে দেখেন আমাদের কোম্পানিতে কিন্তু অনেক কাজ করতে হয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। আপনাকে জাজ করার জন্য এই কোশ্চেন জিজ্ঞেস করবে, যেখানে অনেক হার্ড ওয়ার্কিং কাজ হয়, অনেক কাজ করতে হয়। তো আপনি কি কাজগুলো করতে পারবেন, এত হার্ড ওয়ার্ক করতে পারবেন? আমি এখন যে কোশ্চেনগুলো করতেছি, এটা কিন্তু যে কোনো টাইপের জবের ক্ষেত্রে এটা কোশ্চেনগুলো হয়ে থাকে, যদি একদম স্ট্যান্ডার্ড ফরম্যাটে ভাইবাটা হয়। তো এই কোশ্চেনের অ্যান্সার আপনারা কিভাবে দিবেন বলেন? যে আমাদের কোম্পানিতে কিন্তু অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আপনি কি করতে পারবেন? আমি জানি নরমালি আপনার মুখ থেকে তখন এই কথাটাই বেরোবে, জি স্যার আমি হার্ড ওয়ার্ক করতে পারি স্যার, আমি ইনশাল্লাহ পারবো স্যার।
এখন একজন অপরিচিত ব্যক্তি, আপনাকে সে চিনে না জানে না, আপনি বললেন আপনি পারবেন, সে বিশ্বাস করবে কিভাবে? এমন একটা কথা বলতে হবে যে কথাটা ট্রাস্টেবল, যেটা বিশ্বাস করতে হয়, করতে পারে, করে। তখন আপনার এক্সাম্পল গুলো ওই জায়গা থেকে আসবে যে স্যার আমি লাস্ট একটা কোম্পানিতে জব করতাম বা এখানে কাজ করতাম, অথবা আপনারা তো কোনো কোম্পানিতে কাজ করেন নাই, তো লাস্ট আমরা এই কোর্সটা করছিলাম, সেখানে আমরা একটা টিম ওয়াইজ কাজ করছিলাম। সো আমাদের ট্রেনার আমাদের একটা বড় প্রজেক্ট দেওয়া ছিল, সেই প্রজেক্টটা করতে আমাদের ডেডলাইন চলে আসছে, এবং সেই ডেডলাইনটা মেকআপ করতে গিয়ে আমরা মোটামুটি প্রত্যেক দিন লাস্ট এক সপ্তাহ প্রত্যেক দিন আমরা 15 ঘন্টা 20 ঘন্টা করে কাজ করছি। যে প্রজেক্টটা আপনার কি সিভিতে দেওয়া আছে, স্যার এই প্রজেক্টটা আমরা করতে গিয়ে এত সময় লাগছিল। সো এই জায়গা থেকে আমি বিলিভ করি যে আমি হার্ড ওয়ার্ক করতে পারি, তখন এই কথাটা কিন্তু সে তো ট্রাস্ট করবে। কথা বোঝা গেছে? আপনি যে হার্ড ওয়ার্ক করতে পারেন সেটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে হবে আপনাকে। তো এক্সাম্পলটা যেটা বুঝতে পারে যে হ্যাঁ তাহলে ঠিক আছে। সবাই তো নরমালি বলে হ্যাঁ স্যার আমি পারবো, হার্ড ওয়ার্ক করতে পারি। তো আপনি একটু স্মার্টলি অ্যান্সারটা দিলেন, এটা একটা গেল। আপনাদের আরো কিছু কোশ্চিন করবে, আমার মাথার মধ্যে এখন ওইসব আসতেছে না, তারপরে মনে করেন যে লাস্টের দিকে একটা কোশ্চিন করবে যে আপনার কোনো কোশ্চিন আছে কিনা, আপনার কিছু জানার আছে কিনা। এটা সবার শেষে কোশ্চিনটা করবি যে আপনার কোনো কোশ্চিন আছে কিনা, আপনার কিছু জানার কিছু আছে কিনা। তো আপনারা সচরাচর যেটা করবেন করেন, বা আমরা কি করি যে না স্যার ঠিক আছে স্যার কোনো কোশ্চিন নাই, মানে আপনার তো ওই সময় তো ভয়ে হাত পা কাঁপতেছে, আপনার কি আপনি আবার কি কোশ্চিন করবেন? ওখানে শুধু বের হয়ে আসতে পারলেই তো বেঁচে গেলেন। কিন্তু এটা ভেরি ইফেক্টিভ একটা কোশ্চিন যদি ওদেরকে করতে পারেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ভালো মার্ক আপনার খুলিতে যুক্ত হবে। এখন কি কোশ্চিন করবেন সেটা তো আপনাকে আগে থেকেই জানতে হবে। এখন কি কোশ্চিন করবেন? কোশ্চিন যদি করেও থাকেন, আপনি বলবেন স্যার আমি কি সপ্তাহে একদিন ছুটি পাবো? স্যার আমার ডিউটি কয় ঘন্টা হবে? আমি মাসে কয়দিন ছুটি পাবো? এইরকম কোশ্চিন হবে, কিন্তু এইরকম কোনো কোশ্চিন করা যাবে না। আপনার প্রফিটের কোনো কোশ্চিন করা যাবে না, আপনার লাভের কোনো চিন্তা করবেন কোনো কোশ্চিন করা যাবে না। আপনাকে কোশ্চিন করার আগে, আপনাকে ভাইবা দিয়ে যাওয়ার আগে আপনাদের ওদের ওয়েবসাইটে ঘাটাঘাটি করতে হবে, ওদের বিজনেস কি টাইপের বিজনেস, কি কি নিয়ে কাজ করে, এই জিনিসগুলো আপনার মাথার মধ্যে থাকতে হবে। থাকলে কি হবে, আপনি তখন একটা কোশ্চিন করতে পারবেন, স্যার আমি দেখলাম যে আপনারা এই টাইপের একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন। যেমন আমি উত্তরাতে একটা এটিআর কোম্পানিতে ভাইবা দিতে গেছিলাম, তখন আমি আগে থেকেই ওদের ওয়েবসাইটে দেখে গেছিলাম যে তাদের একটা প্রজেক্ট চলতেছে, এনবিআর একটা প্রজেক্ট। তো আমি জানি যে আমি এই কোশ্চেনটা করলাম, এই কোশ্চেন অ্যান্সারটা এটা আমি, আমাকে যদি কোশ্চেন করার স্কোপ দেয় তাহলে আমি এই টাইপের কোশ্চেনই করব। তখন আমি বলতাম স্যার আমি যদি এখানে চান্স পাই তাহলে আমি কি স্যার ওই প্রজেক্টে কাজ করার সুযোগ পাবো কিনা। এখানে কিন্তু আমার লাভের কোনো কথা বলি না, তখন তারা বুঝতে পারবে যে আমার আসলে ইন্টারেস্টটা আছে, আমার ইন্টারেস্টের জায়গাটা কোন জায়গা। আমি আমার নিজের লাভের কথা চিন্তা করতেছি না, আমি কোম্পানিতে কাজ করব, কিভাবে কাজ করবো সেটা নিয়ে আমার টেনশন। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা আপনারা অ্যান্সার এভাবে দিতে পারেন। এরকম আপনারা যদি একটু ইউটিউবে করে দেখেন, বেসিক কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের অ্যান্সার গুলো কিভাবে দিতে হয় এবং আপনি যদি গুগল করেন তাহলে দেখবেন যে অ্যান্সার গুলো পেয়ে যাবেন। এরকম বেসিক কিছু কোশ্চেনের অ্যান্সার যে কোনো ইন্টারভিউতে এইসব প্রয়োজন হয়। সো এই জিনিসগুলো একটু দেখে যেতে পারেন। বুঝতে পেরেছেন? এসব কথা শুনে রাগ হচ্ছে না? এটা তো জানি। না ভাইয়া, মানে জানতে পারছি অনেক কিছু। তো এখন আর কি বলবো, আমার তো কিছু বলার শেষ হয়ে যাচ্ছে। এখন ওভারঅল হচ্ছে আপনাদের যতটুকু হলো, তবে ওয়ার্ডপ্রেসটাকে যদি একটু, যেহেতু ম্যাডাম ক্লাস নেবে, ম্যাডাম অনেকগুলো ক্লাস নেবে, আপনারা যদি ম্যাডামকে খোঁচাইতে পারেন তাহলে একটু বেশি বেশি ক্লাস নিতে পারবেন। আর ওয়ার্ডপ্রেসটা ইম্পর্টেন্ট কি জন্য, যে খুব দ্রুত আপনার মধ্যে একটা ডেভেলপার ভাব চলে আসবে। যে কোনো টাইপের জিনিস, সাপোজ আপনি চাচ্ছেন যে একটা ই কমার্স সাইট তৈরি করবেন, তো ই কমার্স সাইটটা তৈরি করতে লাগবে আপনার 10 মিনিট।
ওয়ার্ডপ্রেসে একটা ই কমার্স সাইট তৈরি করতে আপনার লাগবে 10 মিনিট। আপনি এখন এই কথাটা শুনে মনে হচ্ছে যে কেমনে সম্ভব, ইজ ইট পসিবল? হ্যাঁ পসিবল। আপনারা করতে গেলে বুঝতে পারবেন 10 মিনিট একটা ই কমার্স সাইট তৈরি করতে পারবেন সামান্য কিছু নলেজ দিয়ে। মানে কোনো কোডিং এর নলেজ ছাড়াও আপনি 10 মিনিটে একটা ই কমার্স সাইট ডিজাইন করতে পারেন। শুধু ই কমার্স সাইট না, আপনি একটা সফটওয়্যার তৈরি করবেন, সেই সফটওয়্যারটা আপনি 1 ঘন্টা আধা ঘন্টা তৈরি করা পসিবল, মানে খুব বেশি কাস্টমাইজ না করে। সীমা ভুল বললাম? না ভাইয়া, যদি ডেমো ইনপুট করে করা হয় তাহলে অনেক ইজিলি না না আপনার না সময় হয়ে যাবে। ডেমো দিয়ে তো ডাটাগুলো দেখাচ্ছে, আমি ডাটা দরকার নাই, পুরো সিস্টেমটা ফাংশনাল করতে পারবো। জি ভাইয়া, করা যাবে, কারণ হচ্ছে এটাতে ফাংশনাল অটো। জি ভাইয়া, এটা অটো তো এমনিতেই হচ্ছে ডাইনামিকই থাকে, সব আপনি তো শুধু ইউজ ডাইনামিকই থাকে। করলেই। হ্যাঁ, জি ভাইয়া। আমার ওখানে সাপোজ আমি একটা ই কমার্স সাইট তৈরি করলাম, ই কমার্সের ছবি দিতে হবে, প্রোডাক্টের নাম দিতে হবে, প্রাইস দিতে হবে, সেটা তো আলাদা বিষয়। কিন্তু ই কমার্স সাইটটাকে ফাংশনাল করার জন্য আমি আধা ঘন্টা টাইম পারবো না? জি ভাইয়া, করা যাবে। করা পসিবল। তো ব্যাপারটা হচ্ছে ভাইয়া এইরকম, কথা আছে। আপনার কনফিডেন্সটা অন্য লেভেলে চলে যাবে যদি আপনি ই কমার্সে কয়েকটা ক্লাস করেন। তো ই কমার্সটা মানে ওয়ার্ডপ্রেসটা কেন দরকার? আপনার যত মনের মধ্যে একটা অলরেডি একটা ভাব চলে আসে যে আপনি কিছু একটা পারতেছেন, কিছু করতেছেন, তখন আপনি ধীরে ধীরে এই জিনিসগুলোতে আরো বেশি কি করতে পারবেন। এদিকে ওয়ার্ডপ্রেসে কাজ শুরু করে দিলেন, আর পাশাপাশি এই জিনিসগুলোতে আরো একটু শেখা শুরু করে দিলেন। বুঝতে পেরেছেন? কিন্তু এমন না যে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে কিন্তু, তবে এটা সত্য কথা, আপনি ওয়ার্ডপ্রেস যদি ভালো কিছু পারেন, এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের 30 থেকে 35% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস নিয়ে করে। 30 থেকে 35% ওয়ার্ল্ডের যতগুলো ওয়েবসাইট আছে অ্যাপ্লিকেশন, তার মধ্যে 30 থেকে 35% ওয়ার্ডপ্রেসে করা। তার মানে এটা কিন্তু মার্কেটটা একদমই নিহাত কম না, অনেক তুলনামূলক অনেক বেশি। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের কাজ কিন্তু অনেক অনেক কাজ আছে। মার্কেট প্লেস গুলোতে দেখবেন ওয়ার্ডপ্রেসে অনেক কাজ আছে। এখন ওয়ার্ডপ্রেস আপনি চিন্তা করতেছেন আমি কোনটাতে ওয়ার্ডপ্রেস ইউজ করবো, কোনটাতে করবো না। ওয়ার্ডপ্রেসটা কি? এটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস। এটা হচ্ছে ব্লগ সাইট। বিশেষ করে এটা ব্লগিং, যখন এই যে ব্লগিং এর কনসেপ্টটা আসে তখনই আসলে এই ওয়ার্ডপ্রেসটা চলে আসে, যে আপনি একটা ব্লগ সাইট তৈরি করবেন, সেটার জন্য আপনি একটা ওয়ার্ডপ্রেস বানাই দিলেন। কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তো আসলে আপনি অফিসিয়ালি কোনো বড় সফটওয়্যার বা কোনো অ্যাপ্লিকেশনটা তৈরি করা ঠিক হবে না, পসিবল না। ব্যাপারটা এরকম না। আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে সফটওয়্যারটা আছে, যে মানে ওয়েবসাইটটা আছে, অ্যাপ্লিকেশনটা আছে, এটা ওয়ার্ডপ্রেস তৈরি করা, এবং এটা আমাদের কোম্পানি তৈরি করছিল, আমি এটাতে কাস্টমাইজে কাজ করছিলাম। মানে আমাদের সিনিয়ররা কাজ করছিল, আমি ওখানে কিছু কাস্টমাইজের কাজ করছিলাম। তো দেখেন ওইরকম একটা ইউনিভার্সিটি, সেটার সাইটটা কিন্তু ওয়ার্ডপ্রেসে করা আছে। কিন্তু ওয়ার্ডপ্রেসে কিছু সমস্যাও আছে, সাইডের লোডিং সময় বেশি লাগে, এটা একটা সমস্যা। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন ওয়ার্ডপ্রেসের জন্মটা হয়েছে কি দিয়ে? ওয়ার্ডপ্রেসের জন্মটা বা উদ্দেশ্য কেন ওয়ার্ডপ্রেসটা আবিষ্কার হয়েছে? ওয়ার্ডপ্রেসের জন্ম বা আবিষ্কারটাই হয়েছে আসলে ব্লগ সাইটের জন্য, কন্টেন্ট ম্যানেজমেন্ট তৈরি করার জন্য। যেমন আমরা পিএইচপি যখন হিস্ট্রি পড়লাম, পিএইচপি কেন আবিষ্কার হয়েছে? পিএইচপি দেখি আমরা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি না? পারি, কিন্তু মানুষ তৈরি করে না কেন? কারণটা হচ্ছে পিএইচপি তে আসলে ওয়েব বেস অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য এর মূল জন্ম। তেমনি আপনি ওয়ার্ডপ্রেসে সবকিছু পসিবল। এত সুন্দর সুন্দর প্লাগইনস আছে, যে প্লাগইনস গুলো আপনি যদি ইউজ করেন, আপনি এখন মনে করতেছেন প্লাগইনস মানে মনে হয় এরকম এরকম কি করতে হবে, npm দিয়ে ইনস্টল করতে হবে বা কোড নিয়ে আসতে হবে, ব্যাপারটা এরকম না। শুধু একটা ক্লিক করবেন, শুধু একটা ইনস্টলে ক্লিক করবেন। মনে করেন যে আপনার মোবাইলের একটা মোবাইল, এখন মোবাইলের মধ্যে সব ঠিকঠাক আছে, আপনার মোবাইল চলতেছে। এখন আপনি চাচ্ছেন যে ট্রু কলার নামে একটা অ্যাপস আছে না, ট্রু কলার। তো আপনার ফোনে যারা ফোন দিচ্ছে তার এই নামটা কার নাম্বার সেটা যেন ভেসে ওঠে, কোনো ফ্লটিং নাম্বার হলে যেন ভেসে ওঠে। তো আপনি যদি এইরকম কোন একটা ফাংশনাল আপনার ফোনে থাকে, তো আপনি কি করেন? প্রথমে আপনাকে প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে কি করেন? প্লে স্টোরে গিয়ে আপনার ওই অ্যাপসটার নাম লিখে সার্চ দেন। সার্চ দেওয়ার পরে কি করেন? আপনি দেখেন যে ওই সেম টাইপের অ্যাপস অনেকগুলো আছে, তখন কোনটা আপনি ইনস্টল করেন। দেখেন যেটা রেটিং ভালো, যেটা অনেকে ইউজ করে, সেটা আপনি কি করেন? ইনস্টলে ক্লিক করেন। ইনস্টলে ক্লিক করলে কি করে বলেন তো? সে ইনস্টল হওয়া শুরু করে, এবং তারপরে কি করে, কিছু হয়তো ইনস্টল করার সময় কিছু কনফিগারেশন চাই, সেটা আপনি দিয়ে দেন, অ্যাজ লাইক এস প্লাগইনস। সীমা ভুল বললাম?
আপনি তো ওয়ার্ডপ্রেসের বস, আমি পারি না, তারপর একটু বলার চেষ্টা করলাম। ভাইয়া আমি কি বস না ভাইয়া? না আপনি পারেন, আপনি কাজ পারেন সেই জন্য বলি, আপনি, আমি তো অত পারি না। তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে আপনি একটা ইন্টারফেস থাকবে, একটা ওয়ার্ডপ্রেসের একটা অ্যাডমিন প্যানেল থাকবে, সেই প্যানেলে যাবেন, ওই যে যেরকম প্লে স্টোরে যাইতে হয় তেমনি এখানে ওয়ার্ডপ্রেসে প্লাগইন খোঁজ করার জন্য একটা জায়গা আছে। অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউ প্লাগইনস এ যাইতে হয়, অ্যাড নিউ প্লাগইনস এ কিন্তু সার্চ করতে হবে আপনাকে, ওখানে অনেকগুলা প্লাগইনস আছে, অনেকগুলা প্লাগইনস আছে, তার মধ্যে আপনাকে সার্চ করতে হবে কোন একটা প্লাগইনস। তারপর সার্চ করলেন, অনেকগুলা প্লাগইনস পাচ্ছেন একই রকম, তখন আপনাকে দেখতে হবে, রিভিউ দেখতে হবে কোনটা বেশি ইউজ করা হয়, কোনটা রেটিং ভালো, এটা দেখে কি করবেন, এবং এই অ্যাপস এর কাজ কি সেটারও একটা ডেসক্রিপশন দেওয়া থাকে। তারপরে কি করতে হয়, ইনস্টলে ক্লিক করতে হয়, ইনস্টল হয়, ইনস্টল হওয়ার পর সেটা একটা কনফিগারেশন করতে হয় অ্যাজ লাইক অ্যাজ অ্যাপ। সীমা ভুল বলছি? না ভাইয়া। ভুল বলিনি, শুধু সীমা বলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, কারণ কিন্তু ওয়ার্ডপ্রেসে কাজ করে এই জন্য অনেক জিনিস করা। তাছাড়া আপনারা মনে করবেন যে আমি পারি না, আন্দাজে কি বলতেছি না বলতেছি, ঠিক আছে, আপনারা হয়তো ভুল বুঝতে পারেন। তো যেহেতু সীমা বলতেছে ঠিক আছে, আমরা এরকম না মানে ভাইয়া, আপনি যেটা বলতেছেন এটা আমরা বুঝতে পারছি যে ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, তো এটা দ্বারা আমি এই জন্য বলতেছি ওয়ার্ডপ্রেস নিয়ে একটু কাজ করেন, কাজ করলে আপনার মনে করেন যে মনে হবে যে আপনি ডেভেলপার হয়ে গেছেন। তখন না বলে দিবেন না, জয় না বলে। এই কনফিডেন্সটা আনার জন্য, একটু ওয়ার্ডপ্রেস থাকেন, খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে, সিরিয়াসলি খুবই মজা লাগবে। ক্লাস করে থাকেন এবং এখান থেকে একটা আর্নিং সোর্স পাবেন। আপনি 2টা ক্লাসের পরে আপনি কাউকে বলতে পারবেন যে আপনার কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার তৈরি করা লাগবে কিনা, কোনো কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপ্লিকেশন তৈরি করা লাগবে কিনা, ঠিক আছে, আপনি বলবেন, পারবেন। ভাইয়া আমার একটা কথা ছিল। একটা কথা বলেন। জি ভাইয়া, আচ্ছা আপনি তো ইন্টারভিউর জন্য অনেকগুলো টিপস দিয়েছেন, সেগুলো আসলে অনেক ইফেক্টিভ মনে হচ্ছে আমার কাছে। আর যারা চায় যে নিজেরা কিছু করতে বা ফ্রিল্যান্সিং বা নিজে থেকে কিছু করতে চায়, তাদের জন্য আপনার কিছু টিপস আছে? আসলে আমি ওই টাইপের হুজুর, দেখবেন যে মসজিদে যারা হুজুররা বক্তব্য দেয় বা যারা লেকচার দেয়, যদি আমি আমি এটা আমি এটা আমার পার্সোনাল কনসেপ্ট, যে যদি ওই হুজুর নিজের থেকে ওই জিনিসগুলো আমল না করে, তাহলে ওই হুজুর যদি ওই টাইপের কোনো উপদেশ কাউকে দেয়, আমার মনে হয় না মুসল্লিরা ওই কথাগুলো থেকে হৃদায়ত হবে। সো আমি যেহেতু অ্যাজ এ ফ্রিল্যান্সার না, আসলে সত্যি কথা, সো আমার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে হয়তো আমি 2-4-10-20টা কথা বলতে পারবো, কিন্তু কথাগুলাটা আসলে আপনাদের কতটুকু আপনারা আমলে আসবে এই জন্য আমি কথাগুলা খুব বেশি বলতেছি না। এই কথাগুলা আপনাদের ম্যাডাম বলবে, হ্যাঁ, ম্যাডাম এই বিষয়গুলো কথা বলবে। তারপরে যেটা বলছেন কথাটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে, তো আপনি বুঝতে পারতেছেন যে এটা একটা মার্কেট, মনে করেন যে এটা একটা নিউ মার্কেট, যেখানে কি আছে, বিভিন্ন জিনিসপত্র সাজানো গোছানো দেওয়া আছে, এবং হয়তো হয়তো একটা সুপার শপ আছে না, সুপার শপ গুলাকে বাজার বলা হয়, হ্যাঁ, বাজার, সব বাজার। তো বাজারে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একটা করে প্রাইস ভ্যালু দেওয়া আছে, প্রাইস লাগানো আছে। তো এই প্রাইস গুলা দেখে দেখে আমার যদি পছন্দ হয় সেই প্রোডাক্টটা আমি কিনবো। হয়তো কাউন্টারে গিয়ে টাকা বিল করতে পে করতে হবে, দেখবেন যে কাউন্টারে টাকা পে করতে গেলে সরকারকে ভ্যাটও দিতে হয়, আবার আপনাকে নির্দিষ্ট টাকা দিতে হয়। এখন সুপার শপের এই প্রোডাক্ট গুলা কি কি হয় বলেন তো? সুপার শপের প্রোডাক্ট গুলা, যে প্রোডাক্ট গুলা দেখেন দোকানের ভিতরে, যে প্রোডাক্ট গুলা দেওয়া আছে, সবগুলা প্রোডাক্ট কিন্তু ওই কোম্পানির প্রোডাক্ট, মানে ওই সুপার শপের মালিকের টাকা দিয়ে কিনা না। এখানে এই সুপার শপে যতগুলা প্রোডাক্ট আছে, দেখবেন যে ম্যাক্সিমাম প্রোডাক্ট গুলা অন্যান্য কোম্পানির প্রোডাক্ট। অন্যান্য কোম্পানির মালিকরা কি করে, এখানে এসে প্রোডাক্ট গুলা রেখে দেয়। তো প্রোডাক্ট গুলা রেখে দিলে কি হবে, এই প্রোডাক্টটা যেটা সেল হবে সেই থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ ওই সুপার শপের মালিক পাবে, আর বাদ বাকি টাকা ওই ওই প্রোডাক্টের মালিক নিয়ে চলে যাবে। তো মার্কেট প্লেসটা অ্যাজ লাইক আস এইরকম, যে মার্কেট প্লেসে কি হবে, আপনি ওখান থেকে যদি প্রোডাক্ট একটা কিনেন বা আপনি একটা প্রোডাক্ট সেল করেন, তাহলে কি হবে, আপনার কাছ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কে নিবে ওই মার্কেটে যে তৈরি করছে, fiverr.com বা যারা তৈরি করছে, তারা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আপনার কাছে টাকা কেটে নেবে। তার বিনিময়ে কি করতে পারতেছেন, আপনি ওদের কাছে একটা সেবা পাচ্ছেন। কি সেবা পাচ্ছেন? যেমন আমি সুপার শপে গেলে একটা এসি রুম পাচ্ছি, এসি রুমে আমি প্রোডাক্ট গুলা দেখে দেখে কিনতে পারতেছি, এবং কারো কাছে হেল্প চাইলেই কি করতেছে, সে আমাকে প্রোডাক্ট গুলা কোনটা ভালো বা কোনটা নিব সেটাকে হেল্প করতেছে, ওই প্রোডাক্টটা কোথায় আছে সেটাকে আমাকে হেল্প করতেছে, এমন কিছু আপনাকে সার্ভিস তারা দিয়ে থাকে মার্কেট প্লেস গুলোতে। এখন এই মার্কেট প্লেস গুলোতে
এখন মার্কেট প্লেস গুলোতে কি হয়, সুপার শপ তো আসলে অনেকেই করে থাকে, সুপার শপের দোকান অনেকেই করে থাকে, কিন্তু সবগুলো সুপার শপে ভালো সেল হয় না। যেমন দেখবেন যে বাংলাদেশে খুব মোস্ট, আমি আমি একটা সুপার শপে কাজ করছিলাম, নন্দন মেগা শপ, নন্দন মেগা শপ ধানমন্ডিতে। তো এটা হচ্ছে বাংলাদেশের মোট প্রথম সারির একটা সুপার শপ, প্রথমের দিকে খুব ভালো চলতো। এরকম সুপার শপ অনেক আছে, এখন আগুরা আছে, কুইন্স বাজার আছে, তারপর মিনা বাজার আছে, তারপরে হচ্ছে কি স্বপ্ন আছে, স্বপ্ন নাম আপনারা শুনছেন। তো কোন সুপার শপটার ক্ষেত্রে বেশি ভালো, যেটাতে মানুষ বেশি কি পায়, সুযোগ সুবিধা পায়, সেটাতেই মানুষ চলে যায়। তো এরকম অনেক বাজার থাকতে পারে, আপনার ইন্টারন্যাশনাল অনেকগুলা বাজার আছে। তো সবগুলা বাজার থেকে কোন বাজারে মানুষ সুযোগ সুবিধা বেশি পায় এবং কোন বাজারে স্পেসিফিক কোন একটা প্রোডাক্ট ছাড় দেওয়া হয়। যেমন আমি যখন সুপার শপে কাজ করতাম, তখন আমার পাশে আরেকটা সুপার শপ ছিল, সেটার নাম হচ্ছে আগুরা। তো আমরা কি করতাম, আমাদের সুপার শপ বাদ দিয়ে ওই আগুরাতে গিয়ে আলু কিনতাম। কেন কিনতাম, অন্য কোনো প্রোডাক্ট কিনতাম না, শুধু আলু কিনতাম। কেন কিনতাম, কারণ হচ্ছে আগুরাতে আলুতে ছাড় দেয় এবং আলুর জিনিসটা ভালো বিক্রি করে আগুরাতে, বা কিছু স্পেসিফিক প্রোডাক্টে কি করে ছাড় দেওয়া আছে। তেমনই ভাবে অ্যাজ লাইক অ্যাজ মার্কেট প্লেস, সবগুলা মার্কেট প্লেসই ভালো, কিন্তু দেখবেন কোন কোন একটা মার্কেট প্লেস আছে, যেই মার্কেট প্লেস গুলাতে হয়তো দেখবেন যে হয়তো হতে পারে যে সেটা ওয়ার্ডপ্রেসের জন্য খুব ভালো, মানে ওয়ার্ডপ্রেসের ক্লায়েন্ট সবচেয়ে বেশি এই মার্কেট প্লেসে বেশি থাকে। অথবা সাপোজ আপনি পাইথন নিয়ে কাজ করতেছেন, অথবা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতেছেন, বা কোন একটা নিয়ে কাজ করতেছেন, হতে পারে সেটা freelancer.com এ হয়তো একটু বেশি ভালো। তো এক একটা সার্ভিসের জন্য হয়তো এক একটা মানে মার্কেট প্লেস একটু বেশি ভালো, অথবা এক একটা মার্কেট প্লেস অন্যান্য মার্কেট প্লেস থেকে সুযোগ সুবিধা একটু হয়তো ভালো দিচ্ছে আমার থেকে। সাপোজ স্বপ্নতে যারা যায়, তারা চিন্তা করে যে না, স্বপ্নই হয়তো সবচেয়ে ভালো সার্ভিস দেয়। তো আপনি যারা ফাইবারে কাজ করে, তারা চিন্তা করে যে না, আমার ফাইবারে হয়তো সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে। যারা ফ্রিল্যান্সারে কাজ করতে, তারা হয়তো মনে করতেছে যে না, ফ্রিল্যান্সারই ভালো সার্ভিস দিচ্ছে। এরকম বিভিন্ন কিছু থাকতে পারে, এটা মার্কেট প্লেসের কাহিনী। এখন এই মার্কেট প্লেস গুলা মানে আপনি যদি ভালো করতে চান, যেমন আপনি যদি মনে করেন যে এই মার্কেট প্লেসে সাপোজ আগুরা, প্রিন্স বাজার, মিনা বাজার, তো সব আমি যদি চাই, আমার কাছে আমার পকেটে 1 লাখ টাকা আছে, তো আমি কয়েকশো কোটি টাকা আছে, আমি একটা সুপার শপ খুলে বসে পড়লাম। আপনার কাছে মনে হয় যে সুপার শপ একটা খুলে বসে পড়লেই আপনার এখানে কাস্টমার চলে আসবে? তাহলে কিন্তু সবাই কি করতো, সবার পকেটে টাকা আছে, সবাই বিজনেস করতো। ব্যাপারটা কিন্তু একদমই এইরকম না। তো আপনি চাচ্ছেন যে আপনার একটা প্রোফাইল তৈরি করছেন, আপনি অনেক কিছু পারেন, অ্যাজ লাইক অ্যাজ আপনার কাছে অনেক টাকা আছে, আপনি কি করলেন, একটা বিজনেস খুলে বসে রইলেন। তো আপনি অনেক কিছু পারেন, আপনি একটা প্রোফাইল খুলে বসে আছেন, আপনার কাছে মনে হচ্ছে যে প্রোফাইল খুলে বসলাম, আমার কাছে কাজ, এখন কাস্টমার যেমন যেমন আসে আমার কাছে কাজ চলে আসবে। ব্যাপারটা একদমই এইরকম না। এই কাজ পাওয়ার জন্য শুধু আপনার টাকা থাকলেই যেমন আপনার বিজনেস হবে না, তেমন আপনি অনেক কিছু পারেন, এটা পারলেই শুধু আপনি অনেক কাজ পাবেন, ব্যাপারটা এরকম না। কাজ পাওয়ার জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। সেই স্ট্র্যাটেজি গুলা নিয়ে হয়তো আপনাদের ম্যাডাম আপনাদেরকে আরো ডিপলি কথা বলবে। যেমন আপনার প্রোফাইল যেমন তৈরি করেন, দেখেন আমি যদি ফর এক্সাম্পল কোন একটা কোম্পানিতে জব করতে চাই, তো আমি কি করবো বলেন তো? আমি প্রথমত করব যে ওদের কোম্পানির একটা প্রোফাইল আছে, সেই প্রোফাইলটা ভিজিট করে দেখবো যে প্রোফাইলটা কেমন, এবং আরো গুগলে বিভিন্ন জায়গাতে যারা রিভিউ দেয়, সেই জায়গাগুলোতে দেখবো যে কোম্পানির সম্বন্ধে মানুষ কে কি কথা বলতেছে। তার মানে ওদের কিছু নিয়ে আমি অ্যানালাইসিস করবো, তারপরে চিন্তা করবো যে এই কোম্পানিতে আমি জব করতে যাবো কিনা বা ইন্টারভিউ দিতে যাবো কিনা। তেমনই ভাবে আপনাকে যদি কেউ একটা কাজ দিতে চায়, তাহলে কি করবে, তারা আপনার প্রোফাইল আগে ঘাটাঘাটি করবে, ঘাটাঘাটি করে দেখবে যে আসলে আপনি কাজ পারেন কিনা, আপনি কি টাইপের কথাবার্তা লিখছেন, ট্রাস্টেবল কথাবার্তা লিখতে হবে। এখন আমি যদি কোন একটা কোম্পানিতে জব করার জন্য যাওয়ার আগে সেই কোম্পানির ওয়েবসাইটে দেখার চিন্তা করি, সাপোজ ফর এক্সাম্পল আমি Dream71 এখন জব করি, তো আমি যখনই ইন্টারভিউ কল পাইছিলাম, তখনই আমি প্রথম কি করছি, প্রথমেই আমি যেটা করছি Dream71 লিখে সার্চ করছি। আমি কিন্তু Dream71.com লিখে সার্চ করি নাই, আমি কি লিখে সার্চ করছি, Dream71 এটা লিখে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরেই দেখতে পেলাম যে প্রথমে কি আসছে, Dream71 বেস্ট সফটওয়্যার কোম্পানি, এরকম লিখে চলে আসছে। এবং দেখেন এতে বিস্তারিত আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এখন
আমি এমন একটা জিনিসের নাম, কোম্পানির নাম লিখলাম যে কোম্পানি আমি খুঁজেই পাচ্ছি না, যেই কোম্পানিটা আমি খুঁজেই পাচ্ছি না, আমি যে খুঁজে দেখবো সে খুঁজেই পাচ্ছি না, তাহলে তখন আমার কাছে কি মনে হবে যে না, আসলে কোম্পানিটা কি আদৌ পৃথিবীতে আছে, এক্সিস্ট করে, আমি কোথায় যাব, আমার কাছ থেকে 2 টাকা নিয়ে নেয়। ঢাকাতে কিন্তু এরকম রহরহ হয়ে থাকে যে আপনাকে কল করা হয়েছে ইন্টারভিউর জন্য, আপনি গেছেন, যা আপনার পকেট থেকে মানি ব্যাগ, টাকা পয়সা সব নিয়ে আপনাকে মাইনে মুড়ে বের করতে যা, ঠিক আছে। সো কোন একটা কোম্পানিতে যাওয়ার আগে আপনার কি করতে হবে, ওই কোম্পানির সময় জানতে হবে। তো জানবেন কিভাবে, আপনাকে সার্চ করতে হবে। তো সার্চ করতে আমি কিছু পালাম না। তো আপনি কাজ চাচ্ছেন, বায়ার কি করবে বলুন তো? বায়ার আপনাকে সার্চ করবে। সার্চ করবে কি দিয়ে? এইরকম এগুলাকে কি বলে? কিওয়ার্ড বলে। এগুলাকে কি বলে? কিওয়ার্ড বলে। এরকম কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে। তো এরকম কিওয়ার্ড দিয়ে সার্চ করলে যদি আপনাকে এরকম পাই, তাৎক্ষণিক আপনাকে সবার উপরে পাই। আমি যখনই ড্রিম 71 লিখছি, তো দেখেন তো আরো নিচে অনেক কিছু আছে না? আরো তো অনেক কিছু আছে, কিন্তু আমি প্রথমেই কিন্তু হিট করতেছি এটাকে। তো বায়ার এরকম সার্চ করবে, কোন একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, সার্চ করলেই প্রথমের দিকে যে জিনিসগুলো আসে সেখানে কি করে? বায়ার হিট করে। আপনি কি কখনো এই যে 1 থেকে 10, 8 পর্যন্ত পেজ আছে, এই পেজগুলোতে গেছেন? কখনোই কিন্তু যান না। এই 1 থেকে 10 পর্যন্ত যে সাইটগুলো থাকে এগুলাতে আপনি বেশি হিট করেন। তো বায়ার যে আপনাকে সার্চ করবে কিওয়ার্ড দিয়ে, সার্চ করলে যেন আপনার প্রোফাইলটা চলে আসে, তাহলেই না আপনাকে কাজ দিবে। তার মানে এই যে কিওয়ার্ড রিসার্চ করা, এই জিনিসগুলো আপনাকে রিসার্চ করে প্রোফাইল তৈরি করতে হবে। যেমন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করছেন, অথবা আপনাদেরকে বলছিলাম লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করার জন্য, আপনারা করছেন কিনা আমি জানি না। লিঙ্কডইন অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখান থেকে আপনি জব পেতে পারেন। একটা ভালো মানের যদি প্রোফাইল তৈরি করতে পারেন, ভালো মানের কি, আপনি কি কি কাজ, মানে প্রফেশনাল স্কিল গুলো যদি আপনি ওখানে লিখে রাখতে পারেন, আপনার ওই জায়গা থেকে মানুষ সার্চ করে, প্রোফাইল সেকশন ভালো মতো তৈরি করতে পারে। তো আপনি যে ফাইবারে বা যে গিগ মানে প্রোফাইলটা তৈরি করবেন বা যে গিগ গুলা তৈরি করতে হবে, সেই গিগ গুলাতে এরকম ভালো কিওয়ার্ড যদি দিতে পারেন, তখন কি করতে হবে? ক্লায়েন্ট দ্রুত চলে আসবে। এখন আপনি বলতে পারেন যে কোন কিওয়ার্ড দিলে কি আসবে, কিভাবে বুঝবো? এই জিনিসগুলো আপনাদেরকে ম্যাডাম শিখাবে যখন মার্কেট প্লেসে আলোচনা করবি। এই কিওয়ার্ড গুলো রিসার্চ করা যায়, এগুলাকে বলে কিওয়ার্ড রিসার্চ করা। এইগুলাকে কিওয়ার্ড রিসার্চ করা যায়, সেই রিসার্চ করে আপনি প্রোফাইলে বসাইলে আপনার প্রোফাইলে দ্রুত র্যাঙ্ক করবে। এরকম অনেক ক্রাইটেরিয়া আছে, আমি আসলে বলে শেষ করতে পারবো না, এসব বলা আমার অধিকারও নাই। সো আমার কথাগুলো অথেন্টিক হচ্ছে কিনা সেটা নিয়ে তো একটা কনফিউশন ব্যাপার সেটা থাকবে। এই জিনিসগুলো না আপনার বিস্তারিত কথাবার্তা হয়তো আপনাদের মেয়েরাও আপনার সাথে বলবে, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আসলে এইরকম। ম্যাডাম বুঝছেন আপনি? কিছুটা হয়েছে আপনার অ্যান্সারটা, মানে আমি আপনি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়েছে কিনা জানি না, তবে এই অনেকগুলো কথা বললাম এই প্রসঙ্গে। জি ভাইয়া, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয় আসলে। আর কোনো কিছু বলবেন কেউ? আজকে শেষ করবো। আমার মনে হয় না আজকে আপনাদের বেশি বোরিং লাগবে, আজকে তো কোনো ক্লাস হচ্ছে না, তো এইসব কথা শুনে ভালো লাগবে না। আর আমরা শেষ করে দিই আজকে। আর যদি কোনো কোশ্চিন বা কিছু থাকে, কিছু বলার থাকে, বলতে পারেন। কেউ কিছু বলবেন না? আচ্ছা ভাই, আমরা স্পেশাল ব্যাচে কি আপনাকে পাবো যদি আমরা সুযোগ পাই আর কি? স্পেশাল যদি ব্যাচ হয়, তো এখনো পর্যন্ত স্পেশাল ব্যাচ নেওয়ার মতো আমাদের ফাউন্ডেশনে এখনো আপাতত কেউ নাই। তো যদি হয় তাহলে হয়তো আমি নিব, যদি আমি না থাকি সেটা আলাদা বিষয়, বাট আমি থাকলে হয়তো আমি নিব। এখানে আর স্পেশাল মানে লারাবেলে বা অন্য এইসব নেওয়ার জন্য হয়তো আর কেউ নাই। এখন যদি আপনারা মনে করেন যে স্পেশাল ব্যাচে যদি স্পেশাল ট্রেনার লাগবে, সেটা যদি আপনারা রিকোয়ারমেন্ট করেন, তাহলে হয়তো ফাউন্ডেশন চিন্তা ভাবনা করে দেখতে পারে যে স্পেশাল ব্যাচে না না ভাই, ওইটার জন্য না, আসলে আপনাকে পেলে সুবিধা হয়ে যায় না আর কি, জিজ্ঞেস করতেছি। না, সেটা আমি বললাম যে এখনো পর্যন্ত হয়তো আমাকেই তারা চিন্তা করবে, বাট পরবর্তীতে যদি বা আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে বা যদি হয়, সেটা হয়তো ওনারা পরবর্তী চিন্তাও করতে পারে। বাট স্পেশাল ব্যাচ যেটা ছিল সেটা আমি ওই ব্যাচে আমি লারাবেল সহ আমি ক্লাস নিচ্ছি, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি সহ ওই ক্লাসটা আমি নিচ্ছি। এখন জানি না আপনাদের সাথে কি হবে ঘটবে। আর আমি এখানে কি আমরা সুযোগ পাবো? সেই প্রসঙ্গে হয়তো আমি বললাম সেদিন একটা এক্সাম্পল দিচ্ছিলাম, সেই এক্সাম্পলটা কাজে লাগান, সেটা আমি রিপিট করতেছি না। আসলে কোনো কিছু সহজে পাওয়াটা টাফ, ঠিক আছে? এটার জন্য যা করা সেটা আপনার চাইলে করতে পারেন, ওটা নিয়ে আমি বলতে চাচ্ছি না। এখন সেটা আমি জানি না, আসলে ফাউন্ডেশন জানে, এটা অফিসিয়ালি ডিসিশন হতে পারে, আমার হাতে আসলে কিছু করার নেই। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা মানে পার্সোনাল কোশ্চেন ইনডাইরেক্টলি, হ্যাঁ,
মানে সার্ভিস ফাউন্ড থেকে যে ধরনের বেনিফিট দেওয়া হচ্ছে যারা ফ্যাকাল্টি মেম্বার, আপনারা কি হ্যাপি? বা মার্কেট এভারেজ মার্কেট থেকেও বেশি দিচ্ছে না কম দিচ্ছে? কাদেরকে? মানে যারা ফ্যাকাল্টি মেম্বার, মানে আচ্ছা, এটা আসলে শোনেন, এটা 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 আসলে কি, এটা একটা ফাউন্ডেশন, দেখেন এটা একটা ফাউন্ডেশন। আপনাদের কাছে দিচ্ছে কত টাকা? মাত্র 500 টাকা। তাও আবার আপনাদেরকে যত কিছু দিচ্ছে, তার মানে এটা কিন্তু ফাউন্ডেশনের আমাদেরকে যদি 1 টাকাও দেয় সেটাও লস। আমরা আমাদের মন মানসিকতাটাও এইরকম, যেখানে আসলে টাকা পয়সার বিষয়টা না, টাকা পয়সা চিন্তা করে আমরা এখানে ক্লাস নিচ্ছি না। এখানে একটা প্যাশনের জায়গা, এখানে হয়তো ভলেন্টিয়ারি একটা কাজ করতেছি, সেই জায়গাগুলো থেকে আমরা এটা করতেছি। ঠিক আছে, এখানে টাকা পয়সা প্রসঙ্গটা একবারেই নাই। ঠিক আছে, টাকা পয়সা বললাম না, এখানে যদি আমাদেরকে 1 টাকাও দেয় সেটা ফাউন্ডেশনের পকেট থেকে দিতে হবে। ঠিক আছে, বা কিন্তু আমরা একটা assumption, আমরা 117 জন ভর্তি হয়েছি আপনার ইয়ে, সেই হিসেবে তো আপনার 3 মাসের কোর্সে এখন আছে 22 জন। সেই হিসেবে তো ফাউন্ডেশন এক্ষেত্রে কোনো লস নাই actually, কারণ যদিও তারা কম টাকা নিয়েছে, কিন্তু ভর্তি হয়েছে 117 জন আমাদের ওয়েব ডেভেলপমেন্ট। না, আসলে অনেক খরচ আছে তো ওনাদের। আপনাদের দেখেন প্রত্যেকেই কিন্তু আপনাদের বই খাতা আসলে এইগুলা হয় না। আপনি যে টাকা দেখতেছেন এই টাকা দিয়ে আসলে ফাউন্ডেশন কিছু হয় না। স্যারের পকেট থেকে প্রত্যেক মাসে অনেক টাকা দিতে হয়, এটা আমি যতদূর জানি। তো আমি হয়তো বিস্তারিত সব জানি না, তবে ব্যাপারটা হচ্ছে এইরকমই। তবে আমাদের অবশ্যই একটা সম্মানিত থাকেই, কারণ একটা সম্মানিত থাকেই, এটা সত্য কথা। কিন্তু তার থেকে বড় কথা হচ্ছে যে সম্মানিতার জন্য তো আসলে এই কাজগুলো করতেছে। এই কাজগুলো করার জন্য তো একটা প্যাশনের ব্যাপার স্যাপার থাকে। শুধু আপনার এতদিনে ক্লাসে কি মনে হয়েছে শুধু আমি দায়ভার ক্লাস নেওয়ার জন্যই কি এসে শুধু দায়ভার ফিরে চলে যায়, ব্যাপারটা এরকম কিন্তু না। আমার কথাবার্তা এইসব। আন্তরিকতাগুলো কমতে ছিল না, আমাদের আন্তরিকতা করতে শেখার বিষয়। হ্যাঁ, এই আন্তরিকতা কিন্তু প্রত্যেকটা ট্রেনারের কাছে দেখবেন, প্রত্যেকটা ট্রেনারের মধ্যে আপনি আন্তরিকতা পাবেন, কারণ সবাই আসলে ভালোবেসে কাজগুলো করতেছে ও চেষ্টা করতেছে এখনো পর্যন্ত। ইনশাআল্লাহ দেখি কতদূর করতে পারে। আর কোনো কোশ্চিন? আর কিন্তু পাচ্ছেন না, কোশ্চিন থাকলে করতে পারেন। নাই কোনো কোশ্চিন? একটা জিনিস হচ্ছে বলা হচ্ছে যে আমরা তো মানে একটা ইসে বিএসপি অথবা আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করবো সামনে, দেখা গেছে যে লারাবেল বা অন্য যে ফ্রেমওয়ার্কে কাজ করা হয় বা জেন স্টুডিও, এই ক্ষেত্রে মানে মার্কেটে নাকি রেমুনেশন বেশি থাকে। হ্যাঁ, তা তো অবশ্যই। আর সেটা তো অবশ্যই। তবে আপনি যেটা বলতেছেন যে ওয়ার্ডপ্রেসে কিন্তু কম না, কিন্তু আপনারা যেটা এই কোর্সে পাবেন সেটা কি ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজেশন। শুধু আপনি উপরে উপরে কাস্টমাইজ করবেন, ঠিক আছে। কিন্তু ওয়ার্ডপ্রেসে যদি আপনি ভিতরের জিনিসগুলো করেন, যেমন ওয়ার্ডপ্রেসে থিম ডেভেলপমেন্ট করেন অথবা প্লাগইন ডেভেলপমেন্ট করেন। সাপোজ আপনি একটা থিম তৈরি করলেন, আপনি মনে করেন 2 বছর বা 3 বছর পরিশ্রম করে 2 বছর বা 3 বছর পরিশ্রম করে একটা থিম ডেভেলপ করলেন। আমি দেখাবো এইসব জিনিসপত্র, আপনাদের কি মানে খারাপ লাগলে বলেন তাহলে। না, ভালো। আপনি মনে করেন যে খুব পরিশ্রম করে বা 2 জন বা 3 জন মিলে একটা থিম তৈরি করলেন, ঠিক আছে। তো থিম গুলা তৈরি করার পর আপনি এই থিম গুলা কি করতে পারবেন, এরকম বিভিন্ন মার্কেট প্লেস আছে, থিম গুলাকে আপনি কি করতে পারবেন, সেল করা যাবে, সেল করতে পারবেন, ঠিক আছে। তো থিম গুলাকে আপনি সেল করতে পারবেন। মনে করেন একটা থিম তৈরি করছেন খুব কষ্ট মষ্ট করে, দেখেন একটা থিমের দাম কত মতো, দেখেন তো এটা একটা থিম, এটা থিমের দাম কত, $53, ঠিক আছে, $53। এই থিমটা দেখেন তো কতগুলো, 3.6K। তাহলে 3.6K এর সাথে $53 গুণ করেন, কত ডলার হয়? আপনার জীবনে আর কিছু করা লাগবে? একটা থিম বিক্রি করে খায় আপনার দিন যাবে, আপনার বউ বাচ্চা সবার দিন চলে যাবে একটা থিমের টাকা দিয়ে। এবং এমন না এই থিমটা বিক্রি হয় আজকে শেষ হয়ে যাবে, এই থিমটা কি থাকবে, আপনি থিমটা যদি আপডেট করতে থাকেন এই থিমটা সেল হতেই থাকবে, যতই সেল হবে ততই আপনি টাকা পকেটে ঢুকবে। বুঝতে পারছেন? তো এইরকম সেই রকম একটা লেভেল থিমটা ডিজাইন করতে হবে। তো আপনি থিম যদি ডিজাইন করতে হবে আপনার কোর জিনিসগুলো জানতে হবে না, কোর জিনিসগুলো জানতে হবে, রাইট। এখন এইরকম থিম তো আপনার এরকম ফ্রি থিমও আছে না, অনেক থিম আছে ফ্রি, অনেক থিম, হাজার হাজার থিম আছে যেগুলো ফ্রি। তো ফ্রি থিম না, তো আপনাকে এমন একটা থিম তৈরি করতে হবে যেটা মানুষ টাকা দিয়ে কিনবে, এমন একটা থিম তৈরি করতে হবে যেটা মানুষ টাকা দিয়ে কিনবে, সেই লেভেলের থিম তৈরি করতে হবে। তো থিম যদি তৈরি করতে চান তাহলে তো আপনাকে অ্যাডভান্স জানতে হবে।
আচ্ছা থিম তৈরি করলেন, কিন্তু এখন আপনি একটা ফাংশনাল তৈরি করবেন, কিছু একটা ফাংশনাল, সেটার জন্য প্লাগইন। তো প্লাগইন ডেভেলপিং শিখেন আপনি, প্লাগইন ডেভেলপমেন্ট শিখে ওটা সেল করে করতে থাকেন। তো ভিতরে আপনি যদি ডিপলি জিনিসগুলো শিখেন শুধু ওয়ার্ডপ্রেস দিয়েই, ওয়ার্ডপ্রেসের ডিমান্ড অনেক বেশি, অনেক বেশি। যদি সেই লেভেলটা আপনি শিখতে পারেন, যেটা আমি বললাম, আপনি 30 থেকে 35% ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন ওয়ার্ডপ্রেস তৈরি হচ্ছে, মানে এটা মার্কেট কিন্তু কম না। কিন্তু আমরা নর্মালি শিখি কোনটা? 1 মাস বা 15 দিনে কিন্তু আমরা ওয়ার্ডপ্রেসে কাস্টমাইজ শিখতে পারবো। এখন 1 মাস 15 দিনে আপনি শেখার জন্য কোনো কোডিংও দরকার হচ্ছে না, কোনো কোডিং জানার প্রয়োজন নেই। এতটুকু শিখে আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনি কি ইনকাম করবেন? তাহলে সেই ইনকামটা কি হবে? আর আপনি যদি পিএসপি বলেন, লারাভেল বলেন, এইসব শেখার জন্য তো আপনাকে সময় দিতে হবে, মেমোরি ব্যয় করতে হবে। তো এটার তো একটা রেভিনিউ তো ভালোই আসবে, এটা বুঝতে হবে। তবে ওয়ার্ডপ্রেস বললাম, এটা একটা খুব ভালো জিনিস। যদি ডিপলি বিষয়গুলো শিখতে পারেন, এখান থেকে অনেক টাকা ইনকাম করা পসিবল। আর কিছু বলবেন? আচ্ছা ভাই, আমরা যদি ব্যাক এন্ডে কাজ করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে কি কি করতে হবে? ব্যাক এন্ডে কাজ করার জন্য একটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ শিখবেন, যেমন যেটা আপনি শিখতেছেন পিএইচপি। PHP। তো আচ্ছা, আপনাদের শিখবেন কি সেটা একটা ভালো পয়েন্ট কথা বলছেন। দেখেন, আপনি এইচটিএমএল সিএসএস শিখছেন, কিন্তু এখন যদি আপনি এখন অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, তাহলে আপনি কিতে করবেন? বুটস্ট্র্যাপ দিয়ে করবেন। ভুল বললাম? না ভাই। আচ্ছা, বুটস্ট্র্যাপ দিয়ে করবেন। এরপরে আমাদের মতো যখন একটু সিনিয়র হবেন, তখন কি করবেন? যে বুটস্ট্র্যাপও না, কোন একটা টেমপ্লেট ডাউনলোড করব, সেই টেমপ্লেটে কাস্টমাইজ করব, যেটা আমি আপনাদেরকে বলছিলাম, সেটাকে আমি বিভিন্ন ডিজাইনে কনভার্ট করব। সেটা করলেন ডিজাইনের জন্য, এবং সেই ডিজাইনের মধ্যে যদি আপনি জাভাস্ক্রিপ্ট ঢুকাইতে চান, jQuery ঢুকাইতে চান, jQuery প্লাগইন গুলো ঢুকাইলেন, তাহলে ডিজাইনের পার্ট শেষ। এখন আপনার হচ্ছে ব্যাকএন্ডের কাজ। ব্যাকএন্ডে কাজ করার জন্য আপনার সার্ভার রিলেটেড, মানে সার্ভারের সাথে কাজ করে এমন একটা প্রোগ্রামিং শিখতে হবে। হয় পাইথন শিখেন, জাভা শিখেন, পিএইচপি শিখেন, যেটা শিখেন শিখেন। ফর এক্সাম্পল, আপনি পিএইচপি শিখলেন, তো পিএইচপি আপনি শিখলেন, তো পিএইচপি আর সিএসএস হচ্ছে একই রকম জিনিস। যেটা আপনি বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারবেন, সেটা আপনি সিএসএস দিয়ে করতে পারবেন। সিএসএস দিয়ে করতে সময় বেশি লাগবে, বুটস্ট্র্যাপ দিয়ে করতে সেটা সময় কম লাগবে। সিএসএস দিয়ে করলে রেসপন্সিভ করা কঠিন হয়ে যাবে, বুটস্ট্র্যাপ দিয়ে করলে রেসপন্সিভ দ্রুত হবে। অ্যাজ লাইক এস, আপনি পিএইচপি শিখছেন, ঠিক আছে, আপনি এখন পিএইচপি ভালো মতো পারেন। যেমন আমরা ভালো মতো আগে সিএসএস শিখছি, তারপরে বুটস্ট্র্যাপ শিখছি। আমরা সিএসএস ক্লাস করছি 1 মাস, আর বুটস্ট্র্যাপে ক্লাস করছি মাত্র 2টা। তো আপনি যদি পিএইচপি ভালো মতো পারেন, তখন আপনার কি করতে হবে? তো এই কাজগুলো দ্রুত করার জন্য আপনি একটা ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। যেমন সিএসএস এর অনেকগুলো ফ্রেমওয়ার্ক ছিল, তার মধ্যে আপনি বুটস্ট্র্যাপ তো শিখছেন, তেমনি পিএইচপি আবার অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, আপনি শিখবেন হচ্ছে লারাভেল। বুঝলেন নাই? তো লারাভেল শিখলেন, লারাভেল কেন শিখবেন? যাতে পিএইচপি তে অনেক কোড না করতে হয়, দ্রুত আপনি কাজ করতে পারেন। আপনি এই জন্য কোন একটা ফ্রেমওয়ার্ক শিখবেন, সেই ফ্রেমওয়ার্কটা লারাভেল শিখতে পারেন। এটা গেল। এরপর আপনি ডাটাবেস হিসাবে মাইএসকিউএল একটা মাইএসকিউএল ইউজ করলেন, এটা শিখলেন, তাহলে আপনার সব হয়ে গেল। আর একটা জিনিস আপনাকে শিখতে হবে, সেটা হচ্ছে আপনি ফ্রন্ট এন্ডে তো জাভাস্ক্রিপ্ট ইউজ করছেন, কিন্তু ফ্রন্ট এন্ডে কোন একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারেন। যেমন আপনি লারাভেল যদি ইউজ করেন, আপনি Vue.js-টা ইউজ করতে পারেন, Node.js-টা ইউজ করতে পারেন। এরকম অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, কোন একটা সিএসএস এর একটা ভালো ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করতে পারেন, তাহলে মোটামুটি আপনি ফুল স্ট্যাক ডেভেলপার হয়ে গেলেন। তাহলে মোটামুটি আপনার সব শেষ, টপিকগুলো সব শেষ। HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, হয়তো একটু অ্যাজাক্স শিখতে পারলেন। অ্যাজাক্স সম্বন্ধে আমরা কথা বলি নাই। অ্যাজাক্স জাভাস্ক্রিপ্ট একটা টেকনিক, জাভাস্ক্রিপ্টের একটা পদ্ধতি, জাভাস্ক্রিপ্ট লেখার একটা পদ্ধতি, এটা সম্বন্ধে জানলে জানবেন। এরপর আপনি কি করবেন? জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক, যেটা বলতেছি আমরা হচ্ছে Vue.js হতে পারে, Node.js হতে পারে, মানে React.js হতে পারে, এরকম কোন একটা জেএস মানে ফ্রেমওয়ার্ক শিখলেন। তারপর পিএইচপি শিখবেন, তারপরে পিএইচপি কোন একটা ফ্রেমওয়ার্ক শিখবেন, শেষ। মোটামুটি আপনার সব শেষ।
আচ্ছা ভাই, আরেকটা জিনিস আমি দেখছি, যখন আমরা যখন কোনো প্রজেক্ট করি পিএসপিতে, তখন দেখা যায় আমরা সোর্স কোড সহ দিয়ে দিই। সোর্স কোডটা হাইড করার কোনো টুলস বা ইয়ে আছে কিনা? অন্যান্য কিন্তু যেমন সি প্রোগ্রামিং করলে এটা আমরা ইটা দেই, আপনার এক্সিকিউটিভ ফাইলটা দেই, হ্যাঁ, ইএক্সি ফাইলটা দেই। কিন্তু পিএসপি ক্ষেত্রে কিন্তু এই সুযোগটা নাই। এটা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন? সোর্স কোড সহ চলে যাচ্ছে। কোনটা জি। কোনটা কোনটা বুঝি না, আবার বলেন তো। পিএসপিতে যখন কোনো প্রজেক্ট করি আমরা, সেক্ষেত্রে কোনো কাস্টমার যখন দিতে যায় বা করি, তখন কিন্তু তার কাছে আপনার ওই পিএসপি সোর্স কোড সহ চলে যায়। কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে যেমন জাভা বা সি ক্ষেত্রে আমরা ইএক্সি ফাইলটা দিয়ে দিই। না এখানে ওই এরকম নাই, এখানে এরকম নাই। এখানে আপনাকে পুরো প্রজেক্টটাই দিতে হবে, পুরো সোর্স কোডটা আপনাকে জিপ করে আপনাকে পাঠিয়ে দিতে হবে, আর কোনো অপশন নেই। জি, তাহলে তো কাস্টমার মানে বিনা পয়সায় সোর্স কোডটা পেয়ে যাচ্ছে। তো আপনি তো তাকে, এবং যখন তো আপনি জি। ওনাকে ওনাকে দিবেন না, আপনি, উনি তো আপনার কাছে টাকা দিয়ে করে নিচ্ছে, আপনি দিবেন না? না, এখন যখন প্রয়োজন হবে তখন সে অন্য একটা প্রোগ্রামার আইসা নিয়ে এসে কাজটা করবে, আমার আর লাগবে না, তাই না? আর যদি আমার ধরেন ইএক্সি ফাইল দিয়ে দেই, তা যখন সোর্স কোডটা আমার কাছে থাকলো, না যখন না না প্রবলেম না হলো না আমার না 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 একটা শোনেন, আমি বলি, আপনি জাভা দিয়ে করেন না, যা কিছুই করেন না কেন, আপনি ইএক্সি ফাইল দিলে আপনার কাছে ক্লায়েন্ট নিবে, আপনাকে এটা কে বলছে? আপনি টাকা দিয়ে কাজ করে নিছেন, আপনি চাইবেন যে আপনাকে আমাকে সব জিনিস দেন, আমি কি করবো না করবো সেটা আপনার দেখার বিষয় না, আপনি আমাকে সব জিনিস দিবেন। এটা আপনি জাভাতে বলেন, যাই বলেন, সবকিছু কিন্তু ক্লায়েন্ট দিবেন, শুধু টাকা দিয়ে কিনে নিয়েছেন, ঠিক আছে? সবকিছু নিবে। আপনি বলতেছেন জাভাতে আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করলেন, শুধু এক্সি ফাইল দিলেন, সে আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন, ব্যাপারটা এরকম না। আপনাকে কি করতে হবে, এই সব ফাইলে দিতে হবে, এটা তো অপশন নেই, সব ফাইলে আপনাকে দিতে হবে। সে পরে নিতেই পারে, অন্য একটা ডেভেলপার কাজ করে নিতে পারে না? আপনি তো দুদিন পরে, এরকম অনেক হয়েছে যে আপনি ডেভেলপ করতে করতে আপনি চলে গেছেন, বা আপনি হচ্ছে পরবর্তীতে কোনো একটা চেঞ্জ করা প্রয়োজন হচ্ছে, আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ডেভেলপাররা ব্যস্ত থাকে, একটু অলস হয়, তো খুঁজে পাওয়া যায় না সহজে। তো তখন কি করবে, তার প্রজেক্টটা বন্ধ হয়ে পড়ে থাকবে, কাউরে না কাউরে তো হেল্প করতে হবে। তো যে আসলে বোঝে সে কিন্তু সোর্স কোড নিবেই, যে বোঝে সে কিন্তু সোর্স কোড নিবে, যারা বোঝে না তাদের কথা আলাদা, তাদেরকে আপনি এক্সি ফাইল দিয়ে বা বিভিন্ন ভাবে হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু যারা বোঝে তাকে সোর্স কোড নিবে। বাট এই পিএইচপি তে অবশ্যই এই এক্সি ফাইল নামে কিছু অপশন নাই দেওয়ার মধ্যে। আরেকটা কোশ্চেন ভাইয়া, যেমন ধরেন বড় প্রজেক্টে বিভিন্ন মডিউলে ভাগ করা থাকে, যেমন একজন প্রোগ্রামার 1 করলে একটা মডিউল, প্রোগ্রামার 2 করলে একটা মডিউল, কিন্তু সবগুলা কিন্তু একটা টুলস এর মাধ্যমে করা, আমি যতদূর জানি। হ্যাঁ, তখন যখন এসে তার পার্টটা আপডেট করে দেয় মূল সিস্টেমে। এই এখন বর্তমানে কি টুলস ইউজ করা হচ্ছে? এটা তো আপনি গিট ইউজ করবেন না, গিট শিখছেন না, গিট ইউজ করবেন। না অন্য কোনো টুলস আছে? পিএইচপি ক্ষেত্রে অন্য কোনো টুলস আছে? না আর কোনো ইউজ না, আমরা এই পার্সোনালি এখনো পর্যন্ত গিট ইউজ করতেছি, গিট দিয়ে এইসব জিনিসগুলো হ্যান্ডেল করি। আমাদের একটা প্রজেক্টে কাজ করতেছে মোটামুটি 10-12 জন, একটা প্রজেক্ট, জি জি, একটা সেটাই প্রজেক্টে বলছিলাম। আমরা 10-12 জন কাজ করতেছি, সবাই আমরা গিট হ্যান্ডেল করতেছি, সবার নিজস্ব ব্রাঞ্চ তৈরি করা আছে, আমরা ব্রাঞ্চে পুশ দেই, এবং মেইন একটা ব্রাঞ্চ থাকে, সেই মেইন ব্রাঞ্চে কি করি, আমরা যখন এই যে গিট নিয়ে কথা বলছিলাম, তখন তো মনে আছে যে আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই, তখন কি করি, আমার বাসার কাছে যে ব্যাংক সেখানে জমা দিই, কিন্তু টাকাগুলো তো সেখানে থাকে না, টাকাগুলো কেউ না কেউ মেইন ব্রাঞ্চে নিয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে এইরকম, আমরা কাজ করতেছি, আমার কাজগুলো আমার নামে ব্রাঞ্চ আছে, সেখানে আমি পুশ দেই, এবং ওই ব্রাঞ্চ থেকে সবাই সবার ব্রাঞ্চে পুশ দেয়, এবং কি করে একজন কি করে, সবগুলো ব্রাঞ্চ থেকে একটা ব্রাঞ্চে মার্জ করে দেয়, এইরকম ব্যাপারটা কাজ হয়, গিট নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, আরেকটা কোশ্চেন, হ্যাঁ, সেটা হচ্ছে যে ইসের ক্ষেত্রে পিএইচপি ক্ষেত্রে কোনো ভেন্ডর এক্সাম আছে কিনা বা সার্টিফিকেশন আছে কিনা? ভেন্ডর এক্সাম, ও হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। জেন ইনস্টিটিউট একটা আছে, জেন সার্টিফাইড, হ্যাঁ, জেন, এরকম পিএইচপি জেন হ্যাঁ সার্টিফাইড একটা নাকি? জেন সার্টিফাইড আছে, আমি জানি না কি কত আছে, প্রত্যেকটা আসলে এখনো সবাই সার্টিফাইড আছে, সবারই আছে। আপনারা তো এই যে W3 স্কুল থেকেও সার্টিফিকেট পেতে পারেন, W3 স্কুল থেকেও এক্সাম দেওয়া যায়। আমরা তো ওই তোমার তারপরে মানে অরাকলের ক্ষেত্রে ওসিপি ডিবিএ, তারপরে আপনার সিসকো সিসিএনএ, রেড হ্যাট লিনাক্স, ভেন্ডর আছে না, এরকম পিএইচপি ক্ষেত্রে আছে কিনা? হ্যাঁ পিএসপি ক্ষেত্র আছে, পিএসপি ক্ষেত্র আছে, পিএসপি ক্ষেত্র আছে। আচ্ছা, অনেকেই এখন মনে করতেছে এটা বা কি জিনিস, আমি একটু বলি, উনি হয়তো জানা দেখে বুঝতেছে এটা সার্টিফাইড মানে কি, যে
আপনি কোন একটা স্পেসিফিক টপিকসে ইন্টারন্যাশনালি সার্টিফাইড হবেন। আপনি যে এই কোর্সটা করছেন, এই কোর্সে আপনাকে একটা সার্টিফিকেট দিবে না? তো এই সার্টিফিকেটটা কি সব জায়গাতে ভ্যালিড? এই সার্টিফিকেটটা কেউ দেখবে? খুব বেশি ভ্যালিডেশন দিবে না, ঠিক আছে? কিন্তু যদি আপনি কোন একটা কোর্স করে সেটাকে ইন্টারন্যাশনালি সার্টিফিকেট, বিভিন্ন অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশনের মাধ্যমে সার্টিফিকেট নিতে পারেন, সেই সার্টিফিকেটটা ইন্টারন্যাশনালি এটা গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছেন? তো ওই জায়গাতে ওই রকম সার্টিফিকেট শুরু করাইতে পারলে এবং ওই সার্টিফিকেটগুলো অর্জন করার জন্য আসলে আপনাকে পড়াশোনা করতে হবে। ওখানে নকল টকল করে আসলে পাস করার সুযোগ খুব কম থাকে। আপনাকে আসলে সত্যিকারে পড়াশোনা করে আপনাকে ওই সার্টিফিকেট অর্জন করতে হয়, এবং ওই সার্টিফিকেট অর্জন করার জন্য আপনাকে এক্সাম ফি দিতে হয় এবং মোটামুটি ভালো অ্যামাউন্ট দিতে হয়। 1000, 2000, 5000, 10,000 টাকা না, ভালো মোটামুটি অ্যামাউন্ট দিয়ে আপনাকে এক্সাম দিতে হয়। ফর এক্সাম্পল আইএলটিএস, আপনি ইংলিশ খুব ভালো পারেন, তো কি হয়েছে? আপনি যদি বাইরে যেতে চান আপনাকে একটা সার্টিফিকেট শো করাতে হয়। তো আইএলটিএস এক্সাম দেওয়ার জন্য আপনাকে টাকা দিতে হয় না? আপনি কোর্স করেন আর না করেন, কিন্তু আপনাকে এক্সাম দেওয়ার জন্য টাকা দিতে হবে। তো কোর্স করার টাকা আলাদা আর এক্সাম দেওয়ার টাকা হচ্ছে আলাদা। তো এইরকম সার্টিফিকেটও বিভিন্ন কোর্সে দেওয়া থাকে, এটা বিভিন্ন অর্গানাইজেশন। যেমন আইএলটিএস এক্সাম তো আপনি বিভিন্ন জায়গায় দিতে পারেন, তাই না? বিভিন্ন জায়গায় দেওয়া যায় না? দেওয়া যায়। এইরকম আপনি সার্টিফিকেশন নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় দেওয়া যায়। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে বলেন, এইসব টপিক বাদ দেন, আমরা শেষ করে দিই ক্লাস। আর কোনো কোশ্চেন আছে? রিঅ্যাক্টটা কি? কোনটা? রিঅ্যাক্ট রিঅ্যাক্ট ভাইয়া? রিঅ্যাক্ট হ্যাঁ ভাইয়া। দেখেন, আপনি যখনই বলতেছেন এটার নাম কিন্তু রিঅ্যাক্ট না, রিঅ্যাক্ট জেএস। রিঅ্যাক্ট জেএস, জেএস মানে কি? জাভাস্ক্রিপ্ট। তার মানে এটা কিছু না কিছু জাভাস্ক্রিপ্টের। তো রিঅ্যাক্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। রিঅ্যাক্টটা কি? জাভাস্ক্রিপ্ট একটা ল্যাঙ্গুয়েজ, যেমন পিএইচপি একটা ল্যাঙ্গুয়েজ, সিএসএস একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ একটা ফ্রেমওয়ার্ক থাকে। ফ্রেমওয়ার্ক কেন ইউজ করা হয়? যাতে কাজগুলা কি করা যায়, সহজেই করা যায়, দ্রুত করা যায়, অনেক কাজ আগে থেকে করে দেওয়া থাকে, এই জন্য আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি। তো রিঅ্যাক্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, যেটা আমরা শিখি নাই। আর কোনো কোশ্চেন? দ্রুত করেন। আচ্ছা ভাই, আমাদের তো কোর্স তো মোটামুটি শেষ পর্যায়ে, মানে পিএসপি ক্ষেত্রে। এখন আমরা বাকি সময়টা কিভাবে ইউটিলাইজ করবো, মানে কোন কোন জিনিস মানে প্র্যাকটিস করবো, মানে বা আমাদের মাথায় যদি কোনো একটা প্রজেক্ট আসে সেগুলো প্রজেক্ট করে যাব, নাকি কোনো থ্রোলি অ্যাডভান্স কোনো টপিক নিয়ে কাজ করব? আমার মনে হয় আমি আপনাকে যেটা বললাম প্রথমে, যে আপনি আগে চিন্তা করে দেখেন যে কোনো একটা কাজ, যদি আমি বলি আপনাকে যে পিএইচপি তে ভাই আমাকে একটা কাজ করে দিতে হবে, পিএইচপি তে আমাকে একটা কাজ করে দিতে হবে, আপনি কি নিজের থেকে মনে করতে পারতেছেন যে আমাকে কাজটা দেওয়া হচ্ছে, ঠিক আছে আমি পারি না কিন্তু আমি স্টাডি করে এটা করতে পারবো, এরকম কনফিডেন্স যদি পান আপনি, তাহলে আপনি কাজটা নেন। আর যদি এই কনফিডেন্সটা না আসে, তাহলে আপনি আরেকটু স্টাডি করেন। এখন কি স্টাডি করবেন সেটা তো, কি স্টাডি করবেন সেটা বুঝার আগে আপনি চিন্তা করেন একটা অ্যাপ্লিকেশনের, আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন যে আপনার কাছে কি টাইপের অ্যাপ্লিকেশন আসতে পারে, ক্লায়েন্ট আপনার কাছ থেকে কি চাইতে পারে। তো ওই ক্লায়েন্ট যদি এই টাইপের একটা জিনিস চায়, তো এই টাইপের জিনিস করার জন্য আমাকে কি করতে হবে, তো সেই টাইপের জিনিসগুলো নিয়ে আপনি একটু গুগল করে একটু ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে আপনি পারবেন ব্যাপারটা বুঝবেন। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।